আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৭ এর অসীম ধারা। অসীম ধারা চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় সৃজনশীল প্রশ্ন আসে। আর বহু নির্বাচনী প্রশ্ন এবং ছোট প্রশ্ন এটা তো সবসময় আসে। এটা আসবেই। কিন্তু সৃজনশীলও মাঝে মধ্যেই দিয়ে দেয়। আর এখান থেকে সৃজনশীল প্রশ্ন যেগুলো আসে বিশেষ করে কয়েকটা টাইপের প্রশ্ন আসে। এখানে ভিন্নতা খুব কম প্রশ্নের। বিশেষ করে ছোট প্রশ্ন যেগুলো আছে এগুলো একটু পরিবর্তন হয় আর তোমার এমসিকিউ গুলো একটু পরিবর্তন হয়। এমসিকিউ গুলো মূলত আসে কাজের অঙ্ক এবং উদাহরণগুলো থেকে বেশি আসে। অনেকে আছে এগুলো করে না করার কারণে এমসিকিউ গুলোতে আটকে যায়। আর এমসিকিউ তুমি বাদ দিতে পারবা না। এটার কোনো অপশন নাই। যতগুলো আসবে সবগুলোর উত্তরই দিতে হবে তোমাকে। এজন্য আমি তোমাদের বলব ভিডিওটা ১ম থেকেই মনোযোগ সহকারে দেখবে। আমি ১ম পর্বে চেষ্টা করব উদাহরণ, কাজ এবং বেসিক যা আছে এগুলো সব তোমাদের শেখাতে। দেখবা বইয়ের মধ্যে যেগুলো নাই সেগুলোও আমি তোমাদের জন্য স্লাইড আকারে তৈরি করেছি। তোমরা সাথে তুলবে না। আমার সাথে তুলবে না। তোমরা কি করবে? আগে বুঝে নিবে। বুঝে নেওয়ার পর স্ক্রিনশট দিয়ে রাখবে প্রয়োজনে। পরবর্তীতে তুলবা। তোমরা সাথে কখনোই তুলবে না। তাহলে বুঝতে পারবে না। যখন বুঝাবো তখন তুমি শুধু বুঝতে থাকবে। আর যেহেতু সকল সংজ্ঞায় আমি এখানে তুলে রেখেছি, তোমাদের আমার সাথে না লিখলেও হবে। শুধু স্লাইডটা থেকে সংজ্ঞাগুলো তোমার লিখে নিলেই হবে। আমি শুধু বুঝিয়ে দেব। দেখো, এখানে মূলত ২ ধরনের জিনিসই বেশি আসে। একটা হলো তোমার অনুক্রম আরেকটা হলো ধারা। দেখো, অনুক্রম বা সিকোয়েন্স এটা কি? অনুক্রম এটা হলো ক্লাস 8 এ তোমরা প্যাটার্ন করছো না? প্যাটার্নের মতোই। মানে পাশাপাশি কতগুলো সংখ্যা বা রাশি এমনভাবে সাজানো থাকবে যে আমরা আগের পদ বা পিছের পদ একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্কিত এটা যখন নিশ্চিতভাবে আমরা জানতে পারবো তখন সেটাকে আমরা সিকোয়েন্স বা অনুক্রম বলতে পারবো। যেমন তোমাকে যদি বলি ২, ৪, ৬, ৮ এটার পরবর্তী সংখ্যাটা কত হবে তুমি কিন্তু বলে দিতে পারবা, কারণ এটা একটা অনুক্রম। মানে এটা সবাই জানে এর পাশাপাশি দুটি পদ বা দুটি সংখ্যা বা দুটি রাশি কিভাবে যুক্ত আছে। দেখো, পাশাপাশি দুটি পদ কত করে বৃদ্ধি পাচ্ছে, এখানে ২ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তুমি বলতে পারবা পরবর্তী পদটা হবে তাহলে হচ্ছে 10। এটা যে কেউ বলতে পারবে। আবার তোমাকে যদি বলা হয় ৩, ৬, ৯, ১২ পরের সংখ্যাটা কত হবে তুমি বলতে পারবে এটা ১৫ হবে। কারণ এটাও একটা সিকোয়েন্স বা অনুক্রম। অনুক্রমের বৈশিষ্ট্য হলো এগুলো দেখবা যে কমা দিয়ে যুক্ত হয় এবং নির্দিষ্ট একটা নিয়মে একটার সাথে আরেকটা সম্পর্কিত থাকে। তোমার যদি অনুক্রমের সংজ্ঞা চাই তুমি এটা দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আর সবসময় যদি সংজ্ঞা চাই সংজ্ঞার সাথে একটা করে উদাহরণ দিয়ে দিবা। যেকোনো একটা উদাহরণ তুমি দিয়ে দিবা। যেমন এটা দিয়ে তুমি লিখে দিবা, যেমন ২, ৪, ৬, ৮, ১০ বা এটা যেকোনো একটা তুমি দিতে পারবা। অনুক্রম অনেক অনুক্রম হতে পারে কিন্তু কিছু অনুক্রমে নির্দিষ্ট নাম আছে। দেখো, অনুক্রম সাধারণত ২ টা ধরনের হতে পারে। একটা হলো পদের সংখ্যার উপর নির্ভর করে, একটা হলো পদের সংখ্যার উপর নির্ভর করে, আর একটা হলো পদগুলোর মধ্যে যে সম্পর্ক তার উপর নির্ভর করে। পদের সম্পর্ক আরকি। মানে পাশাপাশি ২ টা পদের মধ্যে যে সম্পর্ক আছে তার উপর নির্ভর করে আমরা ৪ রকম অনুক্রম শিখব। এটা ৪ প্রকার। প্রধানত ৪ প্রকার। এটা ছাড়াও আছে, ওগুলোর নির্দিষ্ট নাম নাই। পদের সংখ্যার উপর সাধারণত ২ রকম হয়। একটা হলো সসীম, আরেকটা হলো অসীম। একটা সসীম অনুক্রম আর একটা হলো অসীম অনুক্রম। প্রতিটার সংজ্ঞা আমি স্লাইডে লিখে রাখছি। ওগুলো তোমরা লিখতে পারো। তোমরা শুধু বুঝে নাও। দেখো, সসীম অনুক্রম মানে যেটার পদ সংখ্যা নির্দিষ্ট। যেমন ২, ৪, ৬, ৮, ১০ এখানেই শেষ। আর লিখলাম না। তাহলে এই অনুক্রমটা দেখো, পদ সংখ্যা ৫ টা। এখানে পদ সংখ্যা যেহেতু নির্দিষ্ট তাহলে এটাকে আমরা বলবো হলো সসীম অনুক্রম। আর যদি এইটাই যদি আমি এভাবে লিখতাম 2, 4, 6, 8 দিয়ে এখানে ডট দিয়ে রাখি, এটা শেষ হয় নাই, এটা চলমান, তাহলে এটার পদ সংখ্যা কতগুলো নির্দিষ্ট করা যাচ্ছে না, এটা অসীম পর্যন্ত চলবে। তাহলে এটাকে আমরা অসীম বা অনন্ত অনুক্রম বলি, আর এটাকে সসীম বা শান্ত অনুক্রম বলবো। এটা গেল হচ্ছে পদের সংখ্যার উপর নির্ভর করে অনুক্রমের সংখ্যা, মানে অনুক্রমের প্রকারভেদ। আর পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে মোট ৪ রকম হবে। একটা হলো সমান্তর অনুক্রম, আর একটা হলো গুণোত্তর অনুক্রম, একটা হলো পর্যাবৃত্ত অনুক্রম,
আর একটা বিপরীত বা হারমোনিক অনুক্রম, যাই বল না কেন। দেখো, সমান্তর মানে কি? পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হবে। এই যে আমি যে উদাহরণগুলো দিয়েছিলাম, এগুলো সমান্তর অনুক্রম। পাশাপাশি দুটি পদের পার্থক্য যখন সমান হয়, সেটা হবে সমান্তর অনুক্রম। আর গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে হলো পাশাপাশি দুটি পদের অনুপাত সমান হবে। মানে পরের পদটাকে আগের পদটা দিয়ে ভাগ দিলে একই ফলাফল পাওয়া যাবে, তখন আমরা সেটাকে বলি পাশাপাশি দুটি পদের অনুপাত সমান। তাহলে পাশাপাশি দুটি পদের অনুপাত সমান এমন হলো 5, 10, 20, 40। দেখো, এটা দ্বিগুণ করে বাড়তেছে, দ্বিগুণ করে। তাহলে আমি যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ দিলে সবসময় 2 পাবো। এটা দিয়ে ভাগ দিলেও 2 পাবো, এটাকে এটা দিয়ে ভাগ দিলেও কত পাবো? 2 পাবো। তার মানে আমি যে কোনো দুইটার অনুপাত যদি বের করতে চাই, অনুপাত সবসময় কত পাবো? একই পাবো। তাহলে এটাকে বলা হয় গুণোত্তর। আর পর্যাবৃত্ত মানে বারবার একই জিনিস ঘুরে ফিরে আসে। হতে পারে 1 0 1 0 1 0। দেখবা যে ঘুরে ফিরে বারবার একই পথ ঘুরে ঘুরে আসবে, 1 0 1 0 1 0। এটাকে আমরা বলি হলো পর্যাবৃত্ত অনুক্রম। আর বিপরীত অনুক্রম মানে কি? এই যে সমান্তর যে অনুক্রম আছে না, এটার গুণাত্মক বিপরীত সংখ্যাগুলো নিয়ে যে অনুক্রম পাওয়া যায়, 1/5, 1/10, 1/15, এটা মানে যে অনুক্রমকে ব্যস্তকরণ করলে একটা সমান্তর অনুক্রম পাওয়া যায়, সেটাকে সাধারণত বিপরীত অনুক্রম বা হারমোনিক অনুক্রম বলা হয় আর কি। এছাড়া আরো অনেক অনুক্রম আছে, সেগুলো নির্দিষ্ট নামে আমরা ওইভাবে বেশি ডাকবো না। যেমন তোমাকে চিন্তা করো, আমরা এইটা থাকতে ফিবোনাচ্চির প্যাটার্ন শিখেছিলাম না, ফিবোনাচ্চির সংখ্যা। ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি অনেকে অনেক রকম পড়তে পারে, সমস্যা নেই, যেভাবে পড়ো ওটা ঠিক আছে। পড়া কোনো সমস্যা না, জিনিসটাকে এটা জানলেই হবে। এমন ছিল না 0 1 1 2 3 5 এভাবে চলতো না? দেখো, পাশাপাশি দুটি পদের যোগফল হচ্ছে পরবর্তী পদ, পাশাপাশি দুটি পদের যোগফল হয় পরবর্তী পদ। এটাও একটা অনুক্রম, এটাকে অনুক্রম বলা যাবে। তো এরকম প্রধানত 4 প্রকারের অনুক্রম আছে। এছাড়া আর বাকি অনেক রকম অনুক্রমই তুমি পাবা, ওদের নির্দিষ্ট কোনো নামে আমরা না জানলেও চলবে। যেমন তুমি লগারিদম যখন শিখছো, আমরা লগারিদম 2 রকম শিখছিলাম। একটা হলো 10 ভিত্তিক, যেটাকে বলতাম হলো সাধারণ লগ। আরেকটা হলো ই ভিত্তিক, যেটাকে বলতাম হলো স্বাভাবিক লগ বা ন্যাচারাল লগ। এটা কমন লগ বা সাধারণ লগ। কিন্তু ই ভিত্তিক আর 10 ভিত্তিক বাদে কি কোনো লগ নাই? কত কিছুই তো আছে। ভিত্তি 2 মানে যে কোনো ধনাত্মক সংখ্যায় ভিত্তি হতে পারে, শুধুমাত্র 1 বাদে। তাহলে ওগুলো তো আমরা নির্দিষ্ট নামে চিনতাম না, কিন্তু আছে। ঠিক একইভাবে এগুলোর মধ্যেও 4 প্রকারের তুমি শিখে রাখবা। আর বাকি যেগুলো আছে ওগুলোর নাম না জানলেও চলবে, সমস্যা নেই। এখন দেখো, এগুলো সব এখানে দেওয়া আছে যে পদের সংখ্যার উপর ভিত্তি করে অনুক্রম হলো 2 প্রকার: সসীম বা ফাইনাইট সিকোয়েন্স, অসীম অনুক্রম বা ইনফাইনাইট সিকোয়েন্স। এগুলো তোমরা একটু দেখবে আর স্ক্রিনশট দিয়ে রাখো। ক্লাস শেষ করার পর বসে বসে নোট করবে। আর যদি মনে করো যে এটার পিডিএফ এর স্লাইডটা লাগবে, তাহলে তুমি হোয়াটসঅ্যাপে জানালে তোমাকে পাঠিয়ে দেব। এর পরবর্তীতে দেখো, প্রধানত গাণিতিক মানে পদের গাণিতিক সম্পর্কের উপর ভিত্তি করে প্রধানত 4 প্রকার এখানে দেওয়া আছে। কোনটা কি উদাহরণও দেওয়া আছে। আমি আশা করি উদাহরণ দেখে বুঝতে পারবে। আর আমি তো আগে বুঝাই দিলাম যে বিপরীত বা হারমোনিক অনুক্রম। এখানে এটা দেখো, এখানে 1/1 আছে, কিন্তু এটাকে ব্যস্তকরণ করলে একটা সমান্তর অনুক্রম পাওয়া যায়। ব্যস্তকরণ করলে তুমি দেখবে যে এটা সমান্তর অনুক্রম হয়ে যাবে। আর এটা বারবার পুনরাবৃত্তি যখন ঘটে, যেমন 1 - 1 1 - 1 1 - 1, এটা বললাম না, -1 1 -1 1 -1 1, এটাও হতে পারে। 0 1 0 1 0 1 হতে পারে, 0 2 0 2 0 2 হতে পারে। এগুলো আমরা সাধারণ পদ নির্ণয় করা শিখবো সামনে। তা এই অনুক্রম থেকে সব থেকে বেশি যে প্রশ্নগুলো আসে, এখানে 2টা বিশেষ অনুক্রম আছে। এগুলো আমি তোমাদের জানিয়ে রাখি, এগুলো এমসিকিউতে আসতে পারে। তো এগুলো এত ডিটেলসে পড়াবো না, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো অনেক ডিটেলসে আমরা পড়বো। ফিবোনাচ্চি অনুক্রম, পাশাপাশি দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান হয়। ফিবোনাচ্চি অনুক্রমের অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রধান 2টা বৈশিষ্ট্য হলো, তুমি পাশাপাশি এটার অনুক্রম তুমি যদি অসীম পর্যন্ত চলতে থাকো, তাহলে পাশাপাশি দুটি পদের যে অনুপাত, এটা গোল্ডেন রেশিওর দিকে এগিয়ে যায়। তোমাদের যদি এটা সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে বলো, তাহলে আমি জানিয়ে দেব। এছাড়া আছে হলো, তুমি যদি এরকম কোনো ফিবোনাচ্চির অনুক্রম নাও, নিয়ে পরপর 10টা সংখ্যা যোগ করো, যে কোনো জায়গা থেকে পরপর 10টা সংখ্যা যোগ করলে, যে 10টা সংখ্যা তুমি যোগ করলে ওইটার সপ্তম পদ
হবে হলো ওইটার সপ্তম পদের 11 গুণ হবে হলো 10টি পদের যোগফল। মানে বিষয়টা আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। মনে করো ফিবোনাচ্চির সংখ্যা যে 0 1 দিয়ে শুরু করতে হবে, এই প্যাটার্নটা তুমি মানলেই হবে। ফিবোনাচ্চির সংখ্যা 0 1 1 এটার থেকে আমরা বলি, কিন্তু তুমি যদি এইটা না মানো, ফিবোনাচ্চির সংখ্যা বানানোর যে নিয়ম মানলেই হবে। তুমি মনে করো 2 আর 3 দিয়ে শুরু করেছো মনে করো। প্রথমে 2টা সংখ্যা তোমাকে নিতে হবে, পরবর্তীতে এই 2টার যোগফল আনতে হবে। 2 আর 3 যোগ করলে কত হয়? 5। 5 আর 3 যোগ করলে 8। 8 5 কত? 13। 13 আর 8 21। 21 আর 13 34। 34 আর 21 55। 55 34 89। 89 আর 55 যোগ করলে কত? 9 আর 5 14 4 8 5 13 আর 1 14 144। কয়টা সংখ্যা হয়েছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টা সংখ্যা নিয়েছি না? এখন এই 10টার যোগফল কত হবে? আমি যোগ না করে বলতে পারবো। 1 2 3 4 5 6 7। এই যে 7 আছে না? এই 7 এর 11 গুণ মানে 4 7 3 374 হবে। তুমি যোগ করে দেখো সবগুলো 374 হবে। যদি না হয় তোমার যোগে ভুল হয়েছে, কিন্তু আমার এই ফলাফলে ভুল হবে না, কারণ এটা ফিবোনাচ্চির সংখ্যার একটা বৈশিষ্ট্য। তুমি যদি মনে করো স্যার আমি এই 2টা যোগ করে আরো একটা সংখ্যা নিব এখানে, তাহলে এই পরের 10টা তুমি যদি যোগ করো, পরবর্তী 10টা, তাহলে এইটার 11 গুণ হবে, এটার 11 গুণ। তো বিশ্বাস না হয় তুমি করে দেখো। এটা হচ্ছে ফিবোনাচ্চির সংখ্যার অনেক মজাদার একটা বৈশিষ্ট্য, যেটা আমাদের অষ্টম শ্রেণীর বইও শেখানো হয়নি। আর এখানে তো ফিবোনাচ্চির সিকোয়েন্সটা দেয়নি, যেহেতু এটা শেখানো হয়েছে এই জন্য এখানে দেয় নাই। তোমরা নিজেরা পরীক্ষা করে দেখো, তোমরা এটা দিয়ে জাদু দেখাইতে পারবা। তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে তুমি বলতে পারবা, তুমি মনে মনে 2টা সংখ্যা ধরো, যে কোনো সংখ্যা, এটা কিন্তু যে কোনো সংখ্যা হতে পারবে। কেউ যদি 10 20 ধরে শুরু করে, কোনো সমস্যা নেই। বলবা যে শর্ত হলো পরবর্তী সংখ্যাগুলো পাশাপাশি 2টা যোগ করে করে বসাবা, যেমন 30, পরে এই 2টা যোগ করে পরে বসাবা। একটা উদাহরণ তাকে দিয়ে দিবা যে এভাবে যোগ করে করে বসাবে। এরকম মোট 10টা সংখ্যা তুমি বানাবা। এখন তুমি আমাকে সপ্তম সংখ্যাটা বলবে, 7 নম্বর সংখ্যাটা। তাহলে আমি তোমার ওই 10টা সংখ্যার যোগফল বলে দিতে পারবো। তুমি 7 নম্বর সংখ্যাকে মনে মনে 11 দিয়ে গুণ করবে। 11 দিয়ে গুণ করাও তো আমরা শিখেছিলাম। দেখো, যখন এটাকে 11 দিয়ে গুণ করবা তখন এটা বসে যাবে, পরে এই 2টার যোগফল এখানে বসাবা, পরে এটা আবার বসে যাবে, যেহেতু কোনো কিছু হাতে নেই। তো এটা 11 দিয়ে গুণও মনে মনে করবা। তুমি আবার 11 দিয়ে গুণ করলে তখন বুঝে যাবে। তুমি মনে মনে গুণ করে বলে দেবা, দেখবা যে তুমি, সে অনেক খুশি হয়ে যাবে যে হ্যাঁ জাদু জানে তো। কিন্তু এটা জাদুর কিছুই না, এটা হচ্ছে ফিবোনাচ্চির সংখ্যার বৈশিষ্ট্য। এখন দেখো, আমরা তো অনুক্রম কি সেটা বুঝতে পারলাম, তাহলে ধারা কি হবে? অনুক্রম আর ধারার মধ্যে পার্থক্য শুধুমাত্র পদগুলোকে অনুক্রমের মধ্যে কমা দিয়ে দিয়ে আলাদা করা হয়, আর ধারার মধ্যে যোগ চিহ্ন দিয়ে দিয়ে আলাদা করা হবে। আমি যখন যোগ চিহ্নের কথা বলবো, তুমি মনে রাখবে শুধু যোগ না, এখানে বিয়োগও হতে পারে। যোগ বিয়োগ যে কোনোটা হতে পারে, কিন্তু লেখার সময় আমরা যোগ দিয়ে বলি, কারণ আমরা যে কোনো বিয়োগের জায়গাও যোগ চিহ্ন নিয়ে আসতে পারি এভাবে করে। কারণ কেউ যদি বলে যে এখানে 2 বিয়োগ 3, আমি যদি বলি যে না এখানে 2 যোগ -3 আছে, সত্য কথা। এই জন্য যে কোনো বিয়োগকে যোগে রূপান্তর করা যায়। এই জন্য দেখবা যে যোগের বিধি আছে, আমরা যোগ বিধি দিয়েই সব কাজ চালাই নিতে পারি বীজগণিতের ক্ষেত্রে। বিয়োগ আলাদা করে উল্লেখ করা লাগে না। ঠিক একইভাবে গুণেরটা জানলে ভাগেরটা চালিয়ে নেওয়া যায়। কোথাও এমন আছে তুমি, সমস্যা নেই, তুমি গুণেরটা জানো ভাগটা জানো না, কোনো সমস্যা নেই, এটা উল্টায় নাও, এটা গুণে রূপান্তর করা যাবে, সমস্যা নেই। এই জন্য যোগেরটা মানে যে যোগই থাকবে বিয়োগ থাকতে পারবে না এমন কিছু না। এখন চলো আমরা সাধারণ পদ নির্ণয় করা শিখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে সবসময় এমসিকিউ আসে। আর এগুলোর এমসিকিউ সব থেকে বেশি ভুল করে। এটা তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, যদিও সবগুলোর উত্তরও পাশে দিয়ে দিছে বইয়ের মধ্যে, কিন্তু তোমার পরীক্ষায় যখন এটা দিবে, যে এটা দিয়ে বলবে তোমাকে এটার সাধারণ পদ নিচের কোনটি। সাধারণ পদ মানে কি? যে পদের মধ্যে তুমি 1 বসালে প্রথম পদ পাবা, 2 বসালে দ্বিতীয় পদ পাবা, 3 বসালে তৃতীয় পদ পাবা, ওই পদটাকে আমরা বলি হলো সাধারণ পদ। সাধারণ পদ সাধারণত চলক দিয়ে আসে। ক্লাস 8-এ তুমি বীজগাণিতিক রাশি বের করতে প্যাটার্নের মনে আছে? প্যাটার্ন যখন করতে তখন বলতো না এটার বীজগাণিতিক রাশি কি হবে, যেটা কয়ের মাধ্যমে তুমি নির্ণয় করতে। তো ওইটা মূলত সাধারণ পদ আর কি। চলো আমরা এগুলো সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয় শিখে নেই। একটু লক্ষ্য করো, আমি এগুলো তো ভেঙে লিখে দিব না, কারণ যেহেতু এমসিকিউতে আসে। দেখো এখানে প্রথম পদটা কিভাবে আছে? প্রথম পদ হলো 1/2, দ্বিতীয় পদ 1/2 এর স্কোয়ার। এটা একেবারেই সহজ, এটা বোঝাই যাচ্ছে 2 টু দি পাওয়ার 1 আছে এখানে। এখানে তৃতীয় পদ আছে হলো
1/2 এর পাওয়ার 3। তার মানে এটা আমার আর এত বিস্তারিত বলার কিছু নাই। যখন প্রথম পদ তখন 2 এর পাওয়ার 1, যখন দ্বিতীয় পদ 2 এর পাওয়ার 2, তৃতীয় পদ হলে নিচে 2 এর পাওয়ার 3। তাহলে বুঝাই যাচ্ছে আমি যদি n তম পদ তোমাকে বের করতে বলি, বুঝতেই পারছো যে 1/2 টু দি পাওয়ার n হবে। তার মানে এটা সাধারণ পদ। এখন যদি কেউ এটা দিয়ে তোমাকে বলে যে এটার 100তম পদ কত হবে, তার মানে তুমি শুধু n এর জায়গায় 100 বসিয়ে দিবা। তখন কি হবে? 1/2 টু দি পাওয়ার 100। এটা সাধারণ পদের মানে হলো তুমি ওই পদের মধ্যে যে সংখ্যা n এর মান বা চলকের মান যত বসাবা তততম পদ পাওয়া যাবে। এটাই হলো মানে সাধারণ পদের বৈশিষ্ট্য। তাহলে এভাবে করে আমি এটার সাধারণ পদও বের করতে পারবো। এটারটা বের করতে গেলে তুমি ইচ্ছা করলে সমান্তর ধারার যে সূত্র আছে এই সূত্র ব্যবহার করে করতে পারবে, কিন্তু আমাদের এখানে অত ঝামেলার দরকার নেই, এমনি অন্যভাবেও করা যায়। এটা দেখো, তুমি আগে দেখবা যে আমি যে প্যাটার্ন গুলো, যে অনুক্রমের কথা বললাম, এইগুলোর মধ্যে যদি কোনোটা মিলে যায়, এইগুলোর মধ্যে দেয় না, বেশিরভাগই চেঞ্জ করে দেয়। ওগুলো তোমার সংখ্যা দেখে দেখে বুঝতে হয়। দেখো এটা আছে না 3 1 -1 -3, তারপরটা আছে কত ডট ডট ডট। ওটা তো দিবে না, এটা তো প্রশ্ন, এটা তো আমাকে বের করতে বলবে। এটা তো যদিও তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি এটা হুবহু তুলছি। যদি পরীক্ষায় দেয় তাহলে কিভাবে করবা? দেখো এটা কয় নাম্বার ছিল? খ নাম্বার। তুমি আগে ধরে নিবা যে ধরি n তম পদ un। আমি এটা ধরছি কেন? বারবার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এভাবে না লিখে আমি যদি n এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে প্রথম পদ বোঝাবে। যদি n এর জায়গায় 2 বসিয়ে দেই তাহলে দ্বিতীয় পদ বোঝাবে। n এর জায়গায় 3 বসিয়ে দিলে তৃতীয় পদ বোঝাবে। তাহলে আমি এখন শুধু এভাবে লিখতে পারি। সুতরাং u1 মানে প্রথম পদ। তোমার আর বাংলা লেখা লাগতেছে না, এর কি সুবিধা। এখানে আছে কত? 3। এবার u2 খেয়াল করো, এখানে কত আছে? 1। এবার u3 আছে কত? -1। এবার তোমাকে আগে কষ্ট করে দেখতে হবে এটা কি নিয়ম মানতেছে। দেখো, এটাকে, এটা থেকে যদি এটা বাদ দাও 1 -3 তাহলে কত হবে? -2 হবে। -1 -1 কত হবে? -2 -3 +1। দেখো, আমি যখন এটা থেকে এটা বিয়োগ করছি তখন এটা চিহ্ন চেঞ্জ করে 1 -3 বলছিলাম, আর যখন এটা থেকে এটা বিয়োগ করতেছি তখন -1 এটা চিহ্ন চেঞ্জ করে -1 বলতেছি। মানে -1 -1 কত হবে? -2 হয়। আর যখন এটা থেকে এটা বলতেছি তখন -3 +1 মানে চিহ্ন পরিবর্তন হবে তো বিয়োগ করলে। তাহলে -3 +1 মানে কি? -2। তার মানে বোঝা যাচ্ছে পাশাপাশি দুটি পদের পার্থক্য হলো এখানে -2। তাহলে তুমি কি করবা? এখানে অবশ্যই -2 লিখে ফেলবা। পার্থক্য যা সেটা লিখে ফেলবে। পরে এখানে কততম পদ? এটা কততম পদ? প্রথম পদ না? তাহলে এর সাথে 1 গুণ করবা। কিন্তু নিয়ম তো, অঙ্কের নিয়ম তো এখানে যা আছে তোমাকে এখানে সেটাই বসাইতে হবে। কম বা বেশি করা যাবে না। তাহলে আছে এখানে 3, আমি লিখলাম -2। তাহলে অবশ্যই আমাকে এখানে 5 যোগ করতে হবে। ঠিক একইভাবে পরেরটা দেখো, পাশাপাশি দুটি পদের পার্থক্য -2, এটা লিখে ফেলো। কততম পদ? 2তম পদ, তাহলে এখানে 2 লিখো। তাহলে -2 আর 2 গুণ করলে কত হয়? -4। তাহলে আর কত যোগ করলে 1 হবে? অবশ্যই সেটা 5। এবার তৃতীয় পদ দেখো, এটা -2 × 3। প্যাটার্ন লক্ষ্য করো, 1 2 3 এটাই শুধু চেঞ্জ হচ্ছে, আর বাকি কিছু চেঞ্জ হচ্ছে না। খেয়াল করো, -6 + 5 কত হবে? -1 হবে। তা বোঝাই যাচ্ছে এভাবে চলতে থাকবে। তোমার যদি পরীক্ষায় দেয়, নরমালি যদি তোমার 2 মার্কের জন্য দেয়, তাহলে অবশ্যই এখানে যতগুলো পদ আছে ততগুলো তুমি লিখে নিবা। তাহলে 4 টা আমরা লিখি। 4তম পদ কত আছে? -3। তাহলে -2 × 4 + 5। তাহলে এভাবে চলতে চলতে কোনো একটা সময় যে আমরা n তম পদটা পেয়ে যাব। n তম পদ হবে হলো -2n + 5। মানে বিষয়টা লক্ষ্য করো। প্রথম পদ -2 × 1 + 5, দ্বিতীয় পদ -2 × 2 + 5, তৃতীয়টা -2 × 3 + 5, চতুর্থটা -2 × 4 + 5, পঞ্চম হলে -2 × 5 + 5, আর n তম পদ হলে -2 × n + 5। এটা হবে, এটাই ওখানে লিখছে 5 - 2 এভাবে। আর তুমি যদি সমান্তর ধারার সূত্র দিয়ে করতে চাও a + n - 1 × d দিয়ে, সেটা তো করতেই পারবে, এটা সমস্যা না। কিন্তু এটা নরমালি এমনি দেখেই বলা যায়। আমি তোমাদের বোঝানোর জন্য এত সময় লাগছে। এটা আমার দেখার সাথে সাথে আমি উত্তর দিতে পারতাম। যদি এখানে এমসিকিউ আসে, কিভাবে দেখবা? এই দুটার পার্থক্য, এটার পার্থক্য কত? -2 না? তাহলে -2n তুমি লিখে ফেলবে। একবারে পার্থক্যের সাথে n গুণ করে দেবা, শেষ।
এখন দেখো প্রথম পদের জন্য তুমি এখানে 1 বসায় চিন্তা করো, প্রথম পদ মিলাবা, তাহলে এনে জায়গায় 1 বসাইলে -2 হয়, তাহলে দরকার কত 3 না, তাহলে 5 যোগ করলে হয়ে যাচ্ছে। তো এটা হবে, মানে এটা দেখার সাথে সাথে উত্তর বলা যায় আর কি, তুমি কিছু প্র্যাকটিস করলে এমনি হয়ে যাবে। আমি যদি তোমাকে বলি 7+7, 10, 13, 16, এটার সাধারণ পদ কি হবে? তুমি দেখো পাশাপাশি দুটি পদের পার্থক্য কত 3, তাহলে 3n হবে। এবার এনের জায়গায় 1 বসাও, হচ্ছে তাহলে কত 3 একে 3, কিন্তু প্রথম পদ কত 7, 4 হবে, তাহলে 3n+4 হবে। তুমি যে কোনো একটা পদ মিলাই দেখতে পারো, দেখলেই হয়ে যায়, সাথে সাথে বলা যায়। এবার এটা লক্ষ্য করো, এটা বোঝাই যাচ্ছে, এটা আর এত পরিশ্রম করার কিছু নাই। উপরে হলো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন 1 2 3 4, আর নিচে হলো বিজোড় সংখ্যার প্যাটার্ন 1 3 5 7 9 11 13। নিচেরটা নিচে যেহেতু পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান, উপরেও পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান, তাহলে এই পদ্ধতিতে আমরা বের করতে পারবো। একটু লক্ষ্য করো, এটা আমি মুছে এখানেই করাচ্ছি, দেখো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নিও যদি প্রয়োজন হয়, আমি মুছে দিয়ে এখানেই করে কারণ এগুলোর জন্য এত ডিটেলস দরকার নেই, এগুলো সৃজনশীল আসে না বললেই চলে। দেখো এখানে মূলত 1/1, 2/3, 3/5, 4/7 এভাবে চলতেছে না, উপরে জোড় উপরে ক্রমিক সংখ্যা, নিচে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে তুমি এখানে এভাবে লিখতে পারো যে আগেরটার মতোই ধরি n তম পদ হলো un, তাহলে u1 হচ্ছে 1/1, u2 হলো 2/3, u3 হলো 3/5। বুঝাই যাচ্ছে প্রথম পদের জন্য উপরে 1ই আছে, দ্বিতীয় পদের জন্য দেখো উপরে 2ই আছে, কিন্তু নিচেরটা চেঞ্জ হচ্ছে, নিচেরটা খেয়াল করো 2 থেকে 1 গেলে কত হয়। এগুলোর ক্ষেত্রে তুমি শুধু মনে রাখবা উপরের প্যাটার্নটা আলাদা করে চিন্তা করো, নিচের প্যাটার্নটা বা নিচের অনুক্রমটা আলাদা করে চিন্তা করো। 1 2 3 4, আর 1 2 3 4 প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4, তার মানে n হবে উপরে। বুঝাই যাচ্ছে উপরেরটা চেঞ্জ হবে না, কিন্তু নিচেরটা 1 3 5 7, তারপরে পাশাপাশি দুটি পদের পার্থক্য কত 3 বিয়োগ 1 2, 5 বিয়োগ 3 কত 2, 7 বিয়োগ 5 কত 2, তার মানে নিচে পাশাপাশি দুইটা পদের পার্থক্য কত হচ্ছে 2 হচ্ছে না, তাহলে 2 আসবে ঠিক আগেরটার মতো। তাহলে 2 গুণ 1, যেহেতু প্রথম পদ, কিন্তু ছিল কত নিচে 1, তাহলে 1 বিয়োগ দিব। এখানে উপরে 2 ঠিক আছে, তাহলে নিচে 2 গুণ 2 বিয়োগ 1 হবে। পরেরটা দেখো উপরে 3 আছে, তাহলে 2 গুণ 3 বিয়োগ 1 হবে। মানে প্যাটার্নটা একটা তুমি ধরতে পারলেই হয়েছে, পরে যততম পদ পার্থক্যের সাথে তত গুণ, তারপর যত বিয়োগ করছে এখানে সব জায়গায় একই বিয়োগ ফলাফল হবে, সবসময় এটা চেঞ্জ হবে না। তাহলে 4 নাম্বারটা কত আছে 3/5, 4/7, 4/7, তাহলে 4/2 গুণ 4 বিয়োগ 1। তাহলে এখন তো আর বুঝতে বাকি নয় আমাদের যে n-তম পদ কত হবে, n/4n - 1, সরি 4n কেন 2n, n/2n - 1 এটা হবে, এটা হলো সাধারণ পদ। এটা দেওয়া না থাকলে তুমি বের করতে পারবা, এটা আমি দেখাচ্ছি হলো 2 মার্কের অঙ্কের জন্য কিভাবে করবা সেটা। আর এমসিকিউ এর জন্য তুমি তো এই যে অপশন টেস্ট করেই বাচ্চারা বলে দেয়। তোমাকে যদি বলা হয় যে এটার বীজগাণিতিক মানে রাশি বা সাধারণ পদ নিচের কোনটি, এনে জায়গায় 1 বসাবা একবার, দেখবে প্রথম পদের সাথে মিলে কিনা, 2 বসিয়ে দেখবা দ্বিতীয়টার সাথে মিলে কিনা, 3 বসিয়ে দেখবা তৃতীয়টার সাথে মিলে কিনা, মিললে ওইটা সাধারণ পদ। যদি প্রথমটা মিলে যায় তাহলে খুব দ্রুত হয় আর কি। আর যদি অপশনটা ঘয়ে থাকে 4 নাম্বারে, তাহলে একটু সময় লাগে, কারণ সবগুলোই পরীক্ষা করতে হয় না। এখন দেখো এটা এটা হচ্ছে একটা বেশ ভালো মজাদার, একটু লক্ষ্য করো। এটা কিন্তু তুমি নরমালি পারবা না মনোযোগ দিয়ে না দেখলে, এটা দেখে কিন্তু বলতে পারবা না। এটা করার পদ্ধতিটা আমি বলি। এটা একটা বিশেষ প্যাটার্ন, যদি কখনো পার্থক্য 3 5 7 থাকে, পার্থক্য যদি 3 5 7 থাকে, এটা হলো পার্থক্য পাশাপাশি দুটি পদের, তাহলে সেখানে বর্গ আসে, সেখানে বর্গ আসবে এটা নিশ্চিত থাকো। এখন তুমি দেখো এখানে আছে হলো 1/2, 1/5, 1/10, 1/17, উপরে তো সব 1, উপরে আবার কোনো পরিবর্তন হবে না, এটা আমরা জানি। তাহলে নিচের তালিকাটা দেখো 2 5 10 17, এই দুটার পার্থক্য কত 3, এই দুটার পার্থক্য 5, এই দুটার পার্থক্য কত 7, 3 5 7, 3 5 7 এভাবে যাচ্ছে না, তাহলে এখানে স্কোয়ার আসবে, 100% শিওর স্কোয়ার আসবে। দেখো আমি আরেকটা দিয়ে উদাহরণ দেবো, এটা না, মনে করো আছে এখানে 1/3, পরেরটা আছে 1/6, তারপরটা আছে 1/11, তারপরটা আছে হলো 1/18। দেখো নিচেরটার পার্থক্য কত, এটা 3
এটা থেকে এটা বাদ দিলে 5, এটা থেকে এটা বাদ দিলে কত হয় 7। তার মানে একই প্যাটার্ন না? এটা তুমি কিভাবে বের করতে? উপরে তো 1 থাকবে, এটা নিশ্চিত। আর নিচে দেখো তো কততম পদ এটা? এটা কততম পদ? প্রথম পদ না? এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। প্রথম পদের জন্য 1 এর স্কয়ার দিয়ে দেবা চোখ বন্ধ করে। এইবার তুমি দেখবা চোখটা খুলে এখানে আছে কত? 3 আছে। তো 3 বানাতে গেলে 1 এর স্কয়ার তো 1 হয়। 3 বানাতে গেলে আর কত লাগবে? 2। এবার দ্বিতীয় পদের জন্য এখানে 2 এর স্কয়ার দিবা। কত লাগে 6 বানাইতে? 2। এবার তৃতীয় পদের জন্য 3 এর স্কয়ার দিয়ে দিবা। আর কত লাগে? যোগ করতে 2। 2 ই থাকবে, সবসময় প্লাস 2 ই থাকবে, এটা নিশ্চিত থাকো। তাহলে n তম পদ কত হবে? 1/n স্কয়ার প্লাস 2। তো এখানে দেখো প্রথমটা, এটা প্রথম পদ। চোখ বন্ধ করে 1 এর স্কয়ার দিয়ে দিলাম। আছে কত? 2। তাহলে 1 যোগ করতে হবে। দ্বিতীয় পদ 1/2 স্কয়ার প্লাস 2, সরি 1। তৃতীয় পদ 1/3 স্কয়ার প্লাস 1। তাই n তম পদ কত হবে? n স্কয়ার প্লাস 1। এটা দেখলেই বোঝা যাচ্ছে। আমি আগেরগুলো যেভাবে লিখলাম, একদম যেভাবে লিখেছি তুমি এখানে একইভাবে লিখবে। যদি তোমাকে এটা দেয় 2 মার্কের জন্য, যা আমি লিখেই দিই। একটু সময় লাগবে, যেহেতু সবই করিয়ে দিচ্ছি, একটু সময় লাগবে। ধৈর্য ধরে দেখো, দেখবে যে অনেক কিছু শিখতে পারবে। তাহলে এখানে আমরা ধরে নিব আগের মতোই, ধরি n তম পদ un। তাহলে প্রথম পদ মানে 1 নাম্বার পদ আছে 1/2, এটাকে লেখা যায় 1/1 এর স্কয়ার প্লাস 1। দ্বিতীয় পদ 1/5, এটা মানে 1/2 এর স্কয়ার প্লাস 1। যততম পদ ততর স্কয়ার। 3 তম পদ 1/10, তাহলে 1/3 স্কয়ার প্লাস 1। চতুর্থ পদ 1/6 ও 17, তাহলে 1/4 স্কয়ার প্লাস 1। তাহলে এইভাবেই চলতে চলতে একটা সময় যে আমরা n তম পদ পেয়ে যাব, এটা হবে 1/n স্কয়ার প্লাস 1। এটা আনসার, এটা সাধারণ পদ। দেখো এটা গেলে হলো সাধারণ পদ নির্ণয়। আর তোমার উল্টাটাও আসে, সাধারণ পদ দিয়ে তোমাকে বলবে এই তোমার অনুক্রমটা নির্ণয় করো। তখন ওই n এর জায়গায় 1 বসালে প্রথম পদ পাবো, 2 বসালে দ্বিতীয় পদ বা দ্বিতীয় রাশি পাবো, 3 বসালে তৃতীয় পদ বা তৃতীয় রাশি পাবো। এটা তুলনামূলক সহজ, এটা কেউ ভুল করে না। কাজের এখান থেকে অনেক বেশি আসে প্রশ্নগুলো এমসিকিউতে। হুবহু এটা আসে, সাথে এখান থেকে কিছু পরিবর্তন করে দেয়, কিছুটা পরিবর্তন করে দিয়ে দেয়। এখন দেখো তো, এগুলো সাধারণ পদ যদি আমি নির্ণয় করতে চাই, 1 নাম্বার খেয়াল করো, এখানে ধরে নেই, ধরি আগের মতো সব একই প্যাটার্নে করবো। n তম পদ কত হবে? n তম পদ আগের মতোই ধরে নিব un। তাহলে u1 কত? 1/2। একটু লক্ষ্য করো এখানে, এটা কিন্তু বেশ মজাদার। এটা আমি ভুল তুলছি, এটা প্লাস না, মাইনাস না, এটা প্লাস হবে। কিন্তু উপরেরটা ঠিক আছে। দেখো প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্লাস, চতুর্থটা মাইনাস। মানে যদি এরকম পর্যায়ক্রমে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস আসে, তাহলে এখানে তুমি একটা জিনিস সবসময় মনে রাখবা। এই যে এটা লক্ষ্য করো একটু, -1 এর পাওয়ার যদি আমি n দেই, তুমি n এর মান যখন 1 বসাবা তখন ফলাফলটা -1ই আসবে। n এর মান যদি 2 বসাও, -1 এর স্কয়ার কত হয়? +1। 3 বসালে -1, 4 বসালে +1। মানে এটা এমন একটা অনুক্রমের সাধারণ রাশি, যার বিজোড় মান দিলে, পাওয়ার বিজোড় দিলে ফলাফল ঋণাত্মক আসে, পাওয়ার জোড় দিলে ফলাফল কি আসে? ধনাত্মক আসে। আবার সেম প্যাটার্ন আমি যদি এমন করি, এখানে n+1 দিয়ে দেই, n+1 দিয়ে দেই মনে করো, তাহলে এখানে -1 এর পর দেখো আমি যদি এখানে বিজোড় দেই, তাহলে 1 যোগ করার কারণে আমি ইনপুট বিজোড় দিলে আউটপুট জোড় চলে আসবে, কারণ n+1 হয়ে যাচ্ছে যে। তার মানে এখানে আমি যদি 1 দেই তাহলে এটা +1 আসবে। দেখো আমি যদি 1 দেই তাহলে 1 + 1 2, 2 এর -1 এর পাওয়ার 2 দেওয়া মানে কি? পজিটিভ হয়ে যাবে এটা। পাওয়ার জোড় হয়ে গেলেই পজিটিভ, পাওয়ার বিজোড় হলে নেগেটিভ। তারপরেরটা -1 আসবে, তারপরেরটা +1 আসবে, পরেরটা আবার -1 আসবে, এভাবেই চলতে থাকবে। আবার তুমি যদি চাও যে আমি সবসময় নেগেটিভ চাই, সবসময়, তাহলে তুমি বলতে পারো আচ্ছা আমি সবসময় নেগেটিভের জন্য তো এভাবে করা যায়। 2n-1, 2n-1 দিলে সবসময় নেগেটিভ আসবে, বা 2n+1 দিলে, যদিও এটা লাগে না। যদি পাওয়ার এমন থাকে তাহলে মনে রাখবে এটা সবসময় নেগেটিভ আসবে। সব n এর মান যাই দাও সবসময় নেগেটিভ আসবে। কারণ এটা এমন একটা সংখ্যার তালিকা, একটু আগে আমরা দেখছি 1, 3, 5, 7 থাকলে এটা আসে। 1, 3, 5, 7 সব বিজোড় সংখ্যা। মানে বিজোড় সংখ্যার সাধারণ রাশি এটা।
এই জন্য সবসময় এটা বিজোড় আসবে, যার কারণে সবসময় এটা নেগেটিভ আসবে। এটা আমার লাগবে না, এই দুইটা চিহ্ন রাখে, এই দুইটা দিয়ে আমরা বেশিরভাগ অঙ্ক করতে পারবো। এটা কেন চিহ্ন রাখতে বললাম, দেখো যদি এখানে 1/2, 2/3, 3/4, 4/5 এটা থাকলে আমরা করতে পারবো, কিন্তু যখনই একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস দেয় তখনই বাচ্চারা আটকে যায়। তুমি কিন্তু আগে দেখবা এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তা এটা খেয়াল রাখো যে প্রথম পদটা কি প্লাস না, তার মানে আমাকে এইটা অ্যাপ্লাই করতে হবে, এটা কারণ প্রথমটা আবার প্লাস। সেম তালিকা যদি এমন থাকতো 1/2 প্লাস 2/3 মাইনাস 3/4 প্লাস 4/5, মানে মাইনাস আর প্লাস যদি পরিবর্তন হয়ে যায়, যেখানে প্লাস সেখানে মাইনাস, আর যেখানে মাইনাস সেখানে যদি প্লাস দিয়ে দেয়, তখন কিন্তু এটা অ্যাপ্লাই করতে হতো। তবে এইটুকু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এটা সিস্টেমটা। তাহলে আমরা এখানে প্রথম পদ লিখলাম, দেখো প্রথম পদের ক্ষেত্রে আমরা চাই কি প্লাস চাই না প্রথম পদটা, তাহলে অবশ্যই -1 এর পদ n+1 এটা আমাকে দিয়ে রাখতে হবে আগে। এবার বাকিটা 1/2 বলো, 1/2 কে আমরা কিভাবে লিখতে পারি, উপরে 1 2 3 4 মানে এটা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, আর নিচে 2 3 4 5 এটাও স্বাভাবিক সংখ্যা, দেখো এটাও কিন্তু 2 3 4 5 স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, কিন্তু প্রথম পদটা কত 2, শুরু হচ্ছে 2 থেকে। তাহলে আমি 1 বসাইলে 2 পেতে চাইলে তাহলে 1+1 দিতে হবে, 2 বসালে যদি 3 পেতে চাই তাহলে 2+1, 3 4 এর জন্য 3+1, এটাকে লেখা যায় কি 4+1। তার মানে আমরা এইভাবে করে লিখতে পারি u2, এটা আসে, এটা কত আসছে -2/3, তাহলে এটাকে, এটা তো কমন, -1 এর পর n+1, সরি আমি n+1 দিয়েছি কেন, এটা তো সংখ্যায় আমার জানা 1 হবে, কারণ এখানে প্রথম পদ না, প্রথম পদের এখানে যত হবে এখানে তত হবে আর কি। তাহলে এখানে 2, তাহলে 2+1, আর এখানে 2/2+1, দেখো 2/3 না, হ্যাঁ। এবার 3 হলে এখানে 3 এর জন্য 3 নম্বর কত ছিল 3/4, 3/4, তাহলে এটাকে আমরা লিখতে পারবো -1 এর পর 3+1, আর এখানে আসতেছে হচ্ছে 3/3+1, 4টা আছে, হ্যাঁ 4 নাম্বার আছে হলো -4/5, এটাকে আমরা লিখতে পারি -1 এর পর 4+1, আর এখানে আছে 4/4+1। তো এইভাবে চলবে, চলতে চলতে আমরা তাহলে n-তম পদ যখন বের করবো তখন আমরা পাবো হলো -1 এর পর n+1, আর এখানে n/n+1। এটা দেখলেই বোঝা যায়, দেখো এখানে যত এখানে তার থেকে এক বেশি, এখানে যত এখানে তার থেকে এক বেশি। প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ 4। তাহলে প্রথম পদে 1+1 1/1+1, দ্বিতীয়টায় 2/2+1, 3/3+1, 4/4+1, আর সামনের প্লাস মাইনাসের জন্য তো এটা আলাদাই প্যাটার্ন, এটা আলাদাই প্যাটার্ন, তুমি মনে রাখবে। পরেরটা একেবারে সহজ, 2 নম্বরটা দেখো, এটা প্লাস আছে এটা মাইনাস না, এটা কাটা। এখানে আগের মতোই ধরে নেই, ধরি n-তম পদ un, তাহলে u1 হলো 1/2, u2 হলো 3/4, u3 হলো 5/6, u4 হলো 7/8। একটু লক্ষ্য করো এখানে উপরে যা নিচে তার থেকে এক বেশি, উপরে যা নিচে তার থেকে এক বেশি, এভাবে চলতেছে না। কিন্তু সমস্যা হলো উপরে প্রথম পদে 1, দ্বিতীয় পদে 3, তৃতীয় পদে 5, চতুর্থ পদে 7। তার মানে উপরের যে সংখ্যাগুলো এটা হলো বিজোড় সংখ্যার প্যাটার্ন মানতেছে, 1 3 5 7 9 এভাবে চলতেছে, দেখো 1 3 5 7। তাহলে উপরেরটা বের করতে পারলে নিচেরটার সাথে 1 যোগ দিলেই হবে। মানে একদম সোজা কথা হলো, দেখো উপরে 1 3 5 7 মানে উপরে হলো বিজোড় সংখ্যার প্যাটার্ন মানতেছে, আর নিচে হলো 2 4 6 8 এটা হলো জোড় সংখ্যার প্যাটার্ন মানতেছে। তাহলে যদি আমি আগের মতো চিন্তা করি, বললাম না এই 3 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 2, 5 থেকে 3 গেলে কত হয় 2, 7 থেকে 5 গেলে কত হয় 2, তার মানে পার্থক্য 2, তাহলে 2 গুণ 1 দিয়ে দিব বলছিলাম না, আর এখানে আছে কত 1, তাহলে 2 একে 2 বিয়োগ 1, আর নিচে দেখো 2 4 6 8, পাশাপাশি দুটি পদের পার্থক্য কত, 4 থেকে 2 গেলে 2 হয়, 6 থেকে 4 গেলে 2 হয়, 8 থেকে 6 গেলেও কত হয় 2 হয়। তাহলে এখানেও 2 গুণ 1 দিয়ে দিব, ও 2 1 কে 2 মিলে গেছে, তাহলে আর কোনো যোগ বিয়োগ কিছুই করা লাগতেছে না। এবার 3 নম্বর পদ দেখো, সরি 2 নম্বর পদ দেখো, 2 গুণ 2 বিয়োগ 1, দেখো তো মিলে কিনা 3, হ্যাঁ, আর নিচে 2 গুণ 2 সবই মিলে যাবে। 3 নম্বর এর জায়গায় কত 3, তাহলে 2 গুণ 3 বিয়োগ 1, নিচে কত 2 গুণ 3, এখানে
4 নাম্বার, তাহলে 2 গুণ 4 বিয়োগ 1 আর নিচে হলো 2 গুণ 4। তাহলে আমরা বুঝে ফেলছি এখন এটা আসলে কিভাবে চলমান। তাহলে n তম পদ আসবে হলো কত? দেখো প্রথমটার জন্য 2 গুণ 1, দ্বিতীয়র জন্য 2 গুণ 2 দুই জায়গায়, আর এখানে 2 গুণ 3, এখানে 2 গুণ 4, সাথে -1 আছে। তাহলে n তম পদের জন্য 2 গুণ n, 2 গুণ n বিয়োগ 1 আর নিচে হলো 2n। এটা হবে আনসার, এটা হবে সাধারণ পদ। আমি আশা করব বুঝতে পারছো তোমরা। একইভাবে এটাও দেখে নাও, ধরি n তম পদ সমান হচ্ছে un, তাহলে প্রথম পদ হলো 1/2, দ্বিতীয় পদ এটাও 1/2, দুইটা পদ কখনো একই থাকার কথা না, কোনোভাবেই না। এটা হলো 3/2 এর কিউব, চতুর্থ পদ হলো 4/2 এর পাওয়ার 4। প্যাটার্নটা লক্ষ্য করো, প্রথম পদের জন্য উপরে 1, দ্বিতীয়টার জন্য 1, তৃতীয়টার জন্য 3, দেখো 3 এর জন্য 3, 4 এর জন্য 4, 1 এর জন্য 1, তাহলে এখানে ঝামেলাটা আছে। উপরে মূলত এখানে 2ই হওয়ার কথা, কিন্তু 1 কেন দিল? তাহলে আমি এক কাজ করি, উপরে 2 বানাবো, তাহলে লবকেও 2 দিয়ে গুণ করবো, হরকেও 2 দিয়ে গুণ করবো। ইচ্ছা করলে তো 2 শুধু নিয়ে আসা যায় না, এজন্য লব হরকে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, আর এখানে 2 দুগুণে কত হবে? 4। এবার প্যাটার্নটা লক্ষ্য করো, দেখো 1 2। আচ্ছা 4 কে আমি এক কাজ করি, 4 কে 2 এর স্কয়ার লিখি। এবার ভালো করে বুঝতে পারবা, দেখো এখানে কি লেখা যায়? 1/2 এর পাওয়ার 1, 2/2 এর স্কয়ার, 3/2 এর কিউব, 4/2 এর পাওয়ার 4। তো হয়েই গেল। তাহলে এইভাবেই চলতে চলতে আমি কোনো একটা সময় n তম পদ পাবো, আর n তম পদ হবে হলো উপরে n, নিচে হলো 2 টু দি পাওয়ার n। এটা লক্ষ্য করো, দেখো 1 যখন, তাহলে 1/2 এর পাওয়ার এটা, দ্বিতীয় পদে 2/2 এর পাওয়ার 2, তৃতীয় পদে 3/2 এর 2 এর পাওয়ার 3, চতুর্থ পদের সময় 4/2 টু দি পাওয়ার 4। তাহলে n তম পদের সময় কি হবে? n/2 টু দি পাওয়ার n হবে না? আশা করি বুঝতে পারছো। তাই এটাই সাধারণ পদ, এটা আনসার। এটা দেখো, এটা আরো সোজা, ধরি n তম পদ, এগুলো এমসিকিউতে আসলে একেবারে দেখলেই উত্তর দেওয়া যায়, দেখার সাথে সাথে তুমি উত্তর দিতে পারবে, এটা সমস্যা না। তাহলে প্রথম পদে আছে কি 1, যেহেতু রুট আছে তাহলে 1 কে আমি √1 লিখতে পারি। দ্বিতীয় পদ √2, এটা আছেই দাও। তৃতীয় পদ √3, চতুর্থ পদ 2, 2 কে লেখা যায় √4, তাহলে হয়েই তো গেল। যততম পদ রুট তত, তাহলে n তম পদ হবে হচ্ছে √n, এটা আনসার, এটা সাধারণ পদ। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, এবার বলছে সাধারণ পদ থেকে অনুক্রম নির্ণয়, অনুক্রম লিখো। সাধারণ পদ দেওয়া আছে, তোমাকে অনুক্রম লিখতে হবে, এটা খুবই সহজ। দেখো প্রথমটা যদি 1 নাম্বার করতে চাই, দেওয়া আছে এখানে অলরেডি n তম পদই দেওয়া আছে, তাহলে দেওয়া আছে un সমান হলো 1 প্লাস -1 এর পাওয়ার n। আমরা জানি -1 এর পর n মানে হলো প্রথমটা আসবে -1, পরেরটা +1, তারপরটা -1, তারপরটা +1, এর সাথে 1 যোগ বিয়োগ হয়ে এক এক সময় এক একটা সংখ্যা আসবে। তাহলে প্রথম পদ কত আসে দেখি, 1 প্লাস -1 এর পর কত? 1, যেহেতু n এর জায়গায় 1 ব্যবহার করতেছি তাহলে সব n এর জায়গায় 1 বসবে। তাহলে 1 প্লাস, এটা তো -1ই থাকে পাওয়ার বিজোড় হলে, তাহলে প্লাস মাইনাসে -1 হবে না, একবারে লিখলাম, সমান হলো 0। 2, তাহলে 1 প্লাস -1 এর পর 2, দেখো এটাকে বর্গ করলে +1 হয়ে যাবে, 1 প্লাস 1 কত আসবে? 2, একবারে লিখতেছি। 3 দিলে 1 প্লাস -1 এর পর 3, এটা -1 আবার 0। প্যাটার্নটা ধরতে পারছো? এটা পর্যাবৃত্ত অনুক্রম, কিন্তু বারবার একই জিনিস ঘুরে ফিরে আসবে। 4, এটা আবার 2 আসবে, দেখো। তো এইভাবেই চলতে থাকবে, এইভাবেই চলতে থাকবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং অনুক্রমটি হবে হলো, অনুক্রমটি 0, 2, 0, 2, এভাবে চলতে থাকবে, এভাবেই চলতে থাকবে। আমি আশা করি বুঝতে পারছো। পরেরটা একই রকম, তোমরা নিজেরা করতে পারবে আমার বিশ্বাস, একদম এটার মতোই, শুধুমাত্র প্লাস মাইনাস দিয়ে চলে আসবে, এটা তোমরা করবে। এটাও একই রকম, এটাও তোমরা করবে। এখানে দেখো এটা 4, 5 একটু করিয়ে দেই। 4 নম্বর দেখো, 4 নম্বর করিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি দেওয়া আছে এটা স্যার লিখতেছি না, un দেওয়া আছে যেহেতু আমি শর্টকাটে লিখতেছি, n² nth রুট পাই,
এবার দেখো, যখন 1 বসাবো আমরা এখানে, তাহলে 1 এর স্কয়ার ডিভাইডেড বাই 1/পাই। এটার মানে হলো উপরে 1 নিচে শুধু পাই। মনে রাখবা আমরা শিখেছিলাম কি nth রুট, nth রুট a মানে হলো a এর পাওয়ার 1/n। তো এখানে যদি কিছু না থাকে 2 আছে ধরে নেই, কিছু না থাকলেও 2 আছে আমরা ধরে নেই, এইজন্য এটাকে আমরা a এর পাওয়ার 1/2 লিখি। তা যদি এখানে 1 বলে, এখানে যদি 1 বলা হয় তাহলে কি হবে, a এর পাওয়ার 1/1 হবে না? তা 1/1 মানে কি? আসলে এখানে কিছু না দিলে হয়, রুট না দিলেও হবে, এটার কোনো কাজই নাই। 1/1 এটার মানে হলো, আচ্ছা লিখে দিই আমরা 1/1, এটা হলো 1/পাই। এবার 2 নাম্বার কি আছে? 2 নম্বরে আসবে তাহলে 2 এর স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার রুট পাই 4। তুমি এভাবেই রাখতে পারো, এভাবেই রেখে দাও, এটা বেশি ঝামেলা করার দরকার নেই। 3 নাম্বার আসবে হলো 3 এর স্কয়ার কিউব রুট পাই, তাহলে 9/কিউব রুট পাই। আর লিখবো না, 3টা লিখলেই চলে। তাহলে সুতরাং অনুক্রমটি হবে হলো, অনুক্রমটি 1/পাই, 4 স্কয়ার রুট পাই, আর তোমার 9/কিউব রুট পাই, এভাবে চলবে আর কি। পরেরটা দেখো, এটাও n তম পদ দিয়ে দিছে হচ্ছে ন্যাচারাল লগ n, ln n মানে আর্গুমেন্ট n, আর ন্যাচারাল লগ যেহেতু ই ভিত্তিক এটাও n। এখন তুমি যদি 1 দাও এখানে, তাহলে ln 1 ডিভাইডেড বাই 1। বলো, ভিত্তি যাই হোক, আর্গুমেন্ট যদি 1 হয়, এটার ফলাফল কত হয়? 0। যারা লগ শিখো নাই তাদের জন্য সমস্যা হবে। তুমি মনে রাখবা, তুমি ক্যালকুলেটরে উঠাও, তোমার ক্যালকুলেটরে এটা আছে, দেখবে এটার মান 0 পাবা। আর যারা লগ শিখেছো তাদের কাছে তো সমস্যা হওয়ার কথা না। এবার 2 দিলে এখানে ln 2 ডিভাইডেড বাই 2, এটাই রেখে দাও, এটা কিছু করার দরকার নেই। u3 ln 3 ডিভাইডেড বাই 3, এটাই রাখবে। u4 এটা হচ্ছে ln 4 ডিভাইডেড বাই 4। এটা কিন্তু আরেকটু কাজ করা যায়, কিভাবে দেখো, 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, এটাকে 2 এর স্কয়ার লেখা যায়, পরে স্কয়ার সামনে আনা যায়, আমরা জানি আর্গুমেন্টের পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে। তাহলে 2 ln 2 ডিভাইডেড বাই 4, এটা কিন্তু কেটে এভাবে 2 লেখা যায়, তার মানে ln 2 ডিভাইডেড বাই 2। তুমি যদি এটা রেখে দাও কোনো সমস্যা নেই, তুমি এভাবে লিখো যে অনুক্রমটি, এটা এভাবে চলবে আর কি, ডট ডট দিয়ে মানে বোঝাচ্ছি, এটা শেষ হবে না, চলমান আর কি। তাহলে আমরা লিখতে পারি অনুক্রমটি হলো এটা 0, ln 2/2, ln 3/3, ln 4/4। এটা লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু এমসিকিউ এর মধ্যে তোমাকে বলতে পারে এই অনুক্রমের চতুর্থ পদ নিচের কোনটি। এখন চতুর্থ পদের মধ্যে এটা না দিয়ে এটা দিয়ে দিতে পারে, এখানে তুমি আটকে যাবে, তুমি বিভ্রান্ত হয়ে যাবে এখানে কিন্তু। আর সবচেয়ে বড় কথা, তোমাকে এটা দিয়ে এটা আনতে বলতে পারে, সেক্ষেত্রে তোমার এখানে 4 না রেখে এখানে 2 রাখতে পারে। তখন তুমি চিন্তা করবে যে আচ্ছা, প্রথম পদ দ্বিতীয় পদ এগুলো দেখে তুমি তো প্যাটার্ন ধরতে পারছো, 2 2 3 3, তাহলে এখানে 4 4ই হওয়ার কথা, কিন্তু দেওয়া থাকবে তোমার এই 2 2। তখন তুমি কি করবে, ওই যে উপর নিচে 2 দিয়ে গুণ করবা, এই 2 কে মাথায় নিয়ে তো তখন এটার মতো প্যাটার্ন বানিয়ে নিবা, তাহলেই তুমি এটা লিখতে পারবা, অন্যথায় লিখতে পারবা না। মনে রাখবা, এই যে এখানে যে পরের অঙ্কগুলো দেখাচ্ছি না, এটা সাধারণ পদ থেকে অনুক্রম আনা খুব সহজ, কিন্তু অনুক্রম থেকে সাধারণ পদে যাওয়া কিন্তু একটু কঠিন। তো এই জন্য এটার উল্টাটা চিন্তা করবে, এটা দিলে তুমি এখানে যেতে পারবে কিনা, এটাও একটু মাথায় রাখবে। এবার দেখো, এটারও n তম পদ দেওয়া আছে, আমি আর লিখতেছি না n তম পদ, সরাসরি আমি লিখতে n π/2। আমাকে বলছে এটার অনুক্রমটা কি হবে। দেখো, অনুক্রম মানে কি, তুমি একবার n এর জায়গায় 1 বসিয়ে দেবা, মানে প্রথম পদ, তাহলে cos 1 × π ডিভাইডেড বাই 2, মানে সোজা কথা cos π/2 হবে এখানে, cos π/2। cos 90 ডিগ্রির মান কত? 0। এবার দ্বিতীয় পদ, n এর মান যদি 2 বসায় এখানে, তাহলে cos 2π/2, মানে কাটাকাটি করলে শুধুমাত্র cos π হবে। এখন cos 180 ডিগ্রি মান হলো -1। এটা তোমরা, আমি আশা করি জানা থাকার কথা তোমার, হায়ার ম্যাথের 8.3 পারলে এটা পারার কথা, আর না পারলেও সমস্যা নেই। পাই মানে যদি 180 ডিগ্রি তোমার জানা থাকে, এটা তো জানা আছে, ক্যালকুলেটরের মধ্যে বসিয়ে দাও, বসিয়ে দিলে মানগুলো চলে আসবে। আর এটা তোমার যদি না জানো, তাহলে অবশ্যই হায়ার ম্যাথের 8.3 দেখবে, তাহলে দেখবে যে এটা ক্লিয়ার হয়ে যাবে।
কারণ এটা পুরো হায়ের মতো 8.3 অনুসারে মানগুলো আসবে। তাহলে 3 বসিয়ে দিলে কত আসে দেখি? 3 পাই বাই কত? 2, মানে 270 ডিগ্রি। cos 270 ডিগ্রির মান হলো আবার 0। আচ্ছা, এখানে কেন আবার এটা বসাচ্ছে? এটা তো আর কিছু করতে পারি না, দাও 0। চতুর্থ পদ আবার কত আসে? cos 4 পাই বাই 2, মানে cos 2 পাই, cos 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে আসবে হলো 1। এখন দেখো আমি আরেকটাও বের করে দেখি, 5 নাম্বার বের করে দেখাই। cos 5 পাই বাই 2, এটা হলো কত তোমার 360 আর 90 যোগ করলে কত হয়? 450। cos 450 এর মানে আবার 0 আসবে, দেখো এটা আসবে ঘুরে। তার মানে এখানে প্যাটার্নটা কি পাচ্ছি? সুতরাং অনুক্রমটি আসবে হলো, অনুক্রমটি প্রথমটা আসছে কত? 0, -1, 0, +1, 0, আবার -1 আসবে, এইভাবেই চলতে থাকে। দেখো 0, -1, 0, +1, আবার 0, -1, মানে এটা কিন্তু পর্যায়ক্রমিক, কিন্তু ওইগুলোর মতো না, পরপর দুইটা বারবার রিপিট হচ্ছে না। দেখো এটা কেন হয় আমি তোমাকে বলি। দেখো এটুকু তো ধারণা আছে তোমাদের যে এই অক্ষের উপর, দেখো এক্স অক্ষের উপর যখন ঘূর্ণায়মান রশ্মিটা থাকে ত্রিকোণমিতির ক্ষেত্রে, যেটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কোণ উৎপন্ন করি, মনে করো এতটুকু যদি ঘুরাই, এতটুকু ঘুরালে তো একটা কোণ এখানে উৎপন্ন হবে, এই যে কোণ উৎপন্ন হয়েছে না? সেক্ষেত্রে দেখো এটুকু ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। যদি আরো বেশি ঘুরাই তাহলে সেক্ষেত্রে এখানে লম্ব আঁকলে দেখো এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। দেখো কোণের মান যত বাড়তেছে ভূমি তত কমতেছে, আর কোণের মান যত কমে ভূমি তত বাড়ে। তা এটা দেখো যখন 0 ডিগ্রি হয়ে যাবে, 0 ডিগ্রি, তখন দেখবে ভূমি একেবারে অতিভুজের সমান হচ্ছে আর লম্ব কমতেছে। তার মানে যখন এক্স অক্ষের উপর থাকে, এই ঘূর্ণায়মান রশ্মিটা যখন এক্স অক্ষের উপর থাকে, তখন ভূমিটা আসলে অতিভুজের সমান হয়ে যায়। আর কজ মানে ভূমি বাই অতিভুজ। ভূমি আর অতিভুজ যদি সমান হয় তাহলে ফলাফল কি হবে? 1 হবে না? তাহলে মনে রাখবে এক্স অক্ষের উপর সবসময় 1 হবে, কিন্তু এই মূল বিন্দু থেকে ডান দিকে যদি থাকে তাহলে +1 হবে, বাম দিকে থাকলে -1 হবে। এখন এটা হলো 0 আর এটা হলো 180 ডিগ্রি। তার মানে 0 ডিগ্রির এই বরাবর যখন থাকবে তখনই হবে +1, আর 180-র উপরে গেলেই হবে -1। 180 মানে কিন্তু আমি শুধু এখানে এসে থাকতে পারি, আবার এই পুরো এক চক্কর দিয়েও থাকতে পারি। তার মানে এখানে যে প্যাটার্নটা দিছে, যেটা যে অনুক্রমটা দিয়েছে, এটা বারবার হয় এখানে যাচ্ছে, না হলে এখানে যাচ্ছে, না হলে এখানে যাচ্ছে, না হলে এখানে যাচ্ছে। যখন এখানে আসবে 0, সরি এটা ভুল লিখছি, এটা তো ওই যে 0 ডিগ্রি। হ্যাঁ, যখন এখানে আসবে তখন 1, আর যখন এখানে আসবে তখন 0 আসতেছে, কারণ এখানে ভূমি 0 হয়ে যায়। দেখো যত বেশি কোণ উৎপন্ন হতে থাকে, লম্ব তত বাড়তে থাকে, ভূমি তত কমতে থাকে। তাহলে যখন 90 ডিগ্রি হয় তখন ভূমিটা 0 হয়ে যায়। আর ভূমি 0 হওয়ার কারণে এখানে আসলে cos যেহেতু ভূমি বাই অতিভুজ, আর ভূমি যেহেতু 0, ফলাফল 0 হবে। তার মানে y অক্ষের উপর সবসময় 0 হবে, সেটা উপরে যাক বা নিচে যাক। তার মানে দেখো এমনই আসতেছে। প্রথমটা ছিল 90 ডিগ্রি, 0, তারপরটা -1, তারপরটা আবার 0, তারপরটা আবার +1, 0, -1, 0, +1, মানে এইভাবেই চলতেছে প্যাটার্নটা। এখন যদি তোমাকে এটা দিয়ে দেয় পরীক্ষায়, যে এটা দিয়ে বলে এটার অনুক্রমটা কি হবে, এটা কিন্তু তোমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। এজন্য তুমি চিনে রাখা ভালো করে 0, -1, 0, 1, 0, -1। এটা যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই এটা কজের, এটা হবে কজের ক্ষেত্রে, cos n পাই বাই 2। এখন তোমরা বাসায় সাইন দিয়ে কি হয়, কজের জায়গায় যদি সাইন হয় তাহলে এখানে ফলাফলটা কি হবে তোমরা নিজেরা বের করবে। আমি আশা করি তোমরা এটা করতে পারবে। দেখো এখন আমরা ধারা বা সিরিজটা কি সেটা দেখবো। আমরা তো আগেই দেখেছি অনুক্রম হলো মাঝখানে কমা দিয়ে দিয়ে আলাদা করা হয় পদগুলো বা রাশিগুলোকে, আর ধারার ক্ষেত্রে হলো মাঝখানে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দিয়ে আলাদা করা হবে। আলাদা তো না, যুক্ত হবে প্লাস বা মাইনাস দিয়ে। এখন ধারাও অনুক্রমের মতো সংখ্যার ভেদে তোমার পদ সংখ্যার উপর নির্ভর করে দুই রকম হবে। একটা হলো শান্ত বা সসীম, আর একটা হলো অসীম বা অনন্ত। কোনো পার্থক্য নেই, আগের গুলো যা ছিল এটাই, কিন্তু কোনো পরিবর্তন নাই। যখন এখানে পদ সংখ্যা আমরা গণনা করতে পারবো তখন সেটাকে আমরা বলতে পারি হলো ফাইনাইট সিরিজ বা সসীম বা শান্ত ধারা। আর যখন গণনা করতে পারবো না, অসীম পর্যন্ত চলতে থাকবে, তখন সেটাকে আমরা অসীম বা অনন্ত ধারা বলবো বা ইনফাইনাইট সিরিজ বলবো। এটা আমরা জানি। আর এখানে দেখো এখানে লেখা আছে কোন অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা ধারা বলবো। এটা গেল সংখ্যার উপর নির্ভর করে, কতগুলো পদ আছে পদ সংখ্যার উপর নির্ভর করে দুই রকম। একইভাবে আগের মতোই তোমার পাশাপাশি দুটি পদের সম্পর্কের উপর নির্ভর করে প্রধানত 4 প্রকারে আমরা জানি।
এটা আমরা শিখে রাখবো। এছাড়াও আরো ধারা থাকবে, সেগুলো নির্দিষ্ট কোনো নাম না জানলেও আমাদের চলবে, কিন্তু এই নামগুলো আমাদের জানা উচিত। সমান্তর ধারা, পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি সমান হয় সেটাকে হবে সমান্তর ধারা। পার্থক্য মানে কি? অন্তর। পাশাপাশি দুটি পদের অন্তর সমান মানে সমান্তর নাম, এটা থেকে আসছে। আর গুণোত্তর মানে কি? গুণ আকারে বাড়তে থাকে। ৩ ৩ 9, ৩ 9 27, ৩ 27 ৮১, ৩ ৮১ যা হয় সেটা বসবে ২৪৩। ৩ ৮১ মানে ২৪৩। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে বুঝি? এটাকে এটা দিয়ে ভাগ দিলে যা হবে, বা এটাকে এটা দিয়ে ভাগ দিলে তাই হবে, এটাকে এটা দিয়ে ভাগ দিলে তাই হবে, অথবা এই দুইটার অনুপাত সমান এই দুইটার অনুপাত সমান এই দুইটার অনুপাত। এই অনুপাত দিয়ে আমরা মনে রাখি, পাশাপাশি দুটি পদের অনুপাত যদি সমান হয় তখন সেটাকে আমরা বলি হলো গুণোত্তর ধারা। হারমোনিক বা বিপরীত ধারা আগেরটার মতোই, বিপরীত অনুক্রম যা ছিল এখানেও সেম। যদি এটাকে ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করে দিলে পদগুলোকে ব্যস্তকরণ করলে যদি এই সমান্তর ধারার মতো একটা ধারা পাওয়া যায়, যেমন পদগুলো ব্যস্তকরণ করলে এখানে হবে 1, এখানে হবে 2, এটা হবে 3, এটা হবে 4। প্রতিটা পদ ব্যস্তকরণ করলে এটা একটা সমান্তর ধারা হয়ে যায়। আর যদি সমান্তর ধারা হয় তখন এটাকে আমরা হারমোনিক বা বিপরীত ধারা বলি। আর পর্যাবৃত্ত ধারা তো আগের মতোই। দেখো 1 - 1 + 1 - 1 + 1 - 1, এটা উল্টাও হতে পারে। -1 + 1 - 1 + 1 এমনও হতে পারে। অথবা 0 + 1 0 + 1 0 + 1 এমনও থাকতে পারে। সোজা কথা, বারবার ঘুরে ফিরে একই জিনিস যদি আসে তখন সেটাকে আমরা বলবো হলো পর্যাবৃত্ত ধারা আরকি, বা পিরিয়ডিক সিরিজ আরকি। আমি আশা করব এটা তোমরা বুঝতে পারছো, কারণ আগেরগুলো তো উদাহরণ সহ বুঝাইলাম। কারণ কোনো পার্থক্য নাই, শুধু প্লাস মাইনাস আছে মাঝখানে। আমি সংখ্যাগুলো এক রাখার চেষ্টা করেছি। এখন ধারার ক্ষেত্রে আরো কিছু জিনিস আমাদের জানা থাকতে হবে। সেটা হলো, দেখো, অসীম ধারার যোগফলের অস্তিত্বের উপর এটাকে আবার ২ রকমে ভাগ করা যায়। একটা অপসারী আর একটা অভিসারী। এর মানে কি? দেখো, কোন ধারা যদি অসীম পর্যন্ত চলমান থাকে, তা তাদের যে যোগফল, এই যোগফল ২ রকম হতে পারে। একটা ক্ষেত্রে যোগফল নির্ণয় করা যাবে, আরেকটা ক্ষেত্রে যোগফল নির্ণয় করা যাবে না। এখন কখন যোগ করা যাবে, কখন যাবে না? দেখো, যদি কখনো এই যে অভিসারী ধারা হয়, কনভার্জেন্ট সিরিজ বা অভিসারী ধারা, এটার বৈশিষ্ট্য কি জানো? এটা শেষের দিকে যে একটা নির্দিষ্ট দিকে, মানে একটা নির্দিষ্ট দিকে এটা চলতে থাকে। এটা শেষ পর্যন্ত 0 এর দিকে ধাবিত হয়। এদের সমষ্টি একটা নির্দিষ্ট সংখ্যার দিকে পৌঁছায়। এদের সমষ্টি নির্দিষ্ট একটা সংখ্যার দিকে যখন পৌঁছায় তখন সেটাকে আমরা বলি হলো অভিসারী ধারা। মানে সবগুলো যোগফল একটা নির্দিষ্ট সংখ্যায়, বাস্তব সংখ্যায় সেটা হতে হবে, অবাস্তব হলে হবে না। যদি বাস্তব একটা সংখ্যায় পৌঁছানোর চেষ্টা করে তখন সেটাকে আমরা বলি হলো অভিসারী ধারা। আর এদের সমষ্টি নির্ণয় করা সম্ভব। আর অপসারী ধারা মানে এটা নির্দিষ্ট কোনো একটা সংখ্যার দিকে ধাবিত হয় না সমষ্টি। এদের সমষ্টি আসলে বের করা যায় না। এদের সমষ্টি অসীম, কত হবে আমরা জানি না। তখন এটাকে আমরা বলি হলো অপসারী ধারা বা ডাইভারজেন্ট সিরিজ। এটা তোমরা এখানে শিখে রাখো, এগুলো পরীক্ষায় বেশি একটা আসে না, কিন্তু তোমার জানা থাকলো আর কি, এগুলো মনে রাখবা। এখন সংক্ষেপে আর কি, তোমার এখানে দেখছে পদ সংখ্যার অনুযায়ী সসীম অসীম আমি যা দেখাইলাম সেগুলো একবার লেখা হয়েছে আর কি। পদের সম্পর্ক অনুযায়ী 4 রকম হতে পারে প্রধানত, এছাড়াও আছে। প্রধানত 4 রকম, তোমাকে জিজ্ঞেস করলে বলবো প্রধানত 4 রকম। এছাড়া আরো অনেক ধারা আছে যেগুলো আমরা এখনো শিখি নাই, ভবিষ্যতে তুমি শিখতে পারবে অনেক কিছু। সমষ্টির অস্তিত্ব অনুযায়ী 2 রকম, এই যে এটা, এগুলো মাথায় রেখো, এগুলো এমসিকিউতে আসতে পারে। এবার দেখো, আমরা এখন শিখবো হলো সমান্তর ধারা। এবার আমরা সূত্র সহ শিখবো, সূত্র অনুযায়ী করব। যারা জেনারেল ম্যাথে 13.1 করো নাই, এটা শিখলে 13.1 তোমাদের কাছে সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। একটু খেয়াল করো, সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ বলতে আসলে কি বোঝায়? পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান তো আমরা দেখলামই। তুমি চিন্তা করো, স্বাভাবিক সংখ্যা একটা সমান্তর ধারা, যেমন 1 2 3 4 5 6, এদের পাশাপাশি দুটি পদের পার্থক্য কত? দেখবা যে 1 আসে সবসময়। আমি এত সহজ দিয়ে বোঝাবো না, একটু ভেজাল দিই। মনে করো একটা ধারা হলো 1 + 3 + 5 + 7 + 9 এইভাবে চলতেছে। তা এই ধারার এটাকে আমরা বলি হলো প্রথম পদ। এটা হলো প্রথম পদ। প্রথম পদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। ধারার ক্ষেত্রে কোথাও যদি আমি এ লিখি কিছুই না বলে, ছোট হাতের এ, তুমি তখন বুঝে নিবা এটা হলো প্রথম পদ এ। আর পাশাপাশি দুটি পদের যে পার্থক্য, দেখো, এটা থেকে এটা বিয়োগ দিলে কত আসে? 2। এটা থেকে এটা বিয়োগ দিলে কত আসবে? 2।
এটা থেকে এটা বিয়োগ দিলেও 2 আসতেছে। সমান্তর ধারা মানে পাশাপাশি দুটি পদের অন্তর সমান হবে, এটাই তো বাস্তব। তো এখন ওই যে পাশাপাশি দুটি পদের পার্থক্য যেটা সমান নয়, পার্থক্যটাকে আমরা বলি হলো সাধারণ অন্তর। সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি দ্বারা। একটু লক্ষ্য করো এখানে, এটা প্রথম পদ না? প্রথম পদটা আমি বারবার না লিখে একবারে লিখি। প্রথম পদ মনে করো 1 আছে এখানে, দ্বিতীয় পদটা দেখো কত? 3। 3 কে কি আমি এভাবে লিখতে পারি? পার্থক্য কত ছিল? 2 না? তাহলে তোমার 2 গুণ 1 যোগ 1 এটা লেখা যায়। খেয়াল করো, দ্বিতীয় পদটা কত? 5। পার্থক্য তাহলে 2 ছিল না? তাহলে 2 গুণ 2 যোগ 1 লেখা যায়। পরেরটা 2 গুণ 3 যোগ 1 লেখা যায়। এভাবে চলতেছে কিন্তু। তো এটা তো প্রথম পদ শুধু এ ছিল, তাই না? তো দেখো এটাকে আমি শুধু এ লিখলে কোনো সমস্যা নেই, কারণ এর মান কিন্তু 1 প্রথম পদ। আর এখানে পার্থক্য কিন্তু 2, ডি এর মান 2। তাহলে আমি এক কাজ করি, এটা 1 ইন্টু ডি, শুধু ডি আর এটাকে এ লিখলে, এ প্লাস ডি লিখলে কোনো সমস্যা আছে? আর এটাকে দেখো, আবার এটা তো এ, আর একটাকে ডি ধরো আর একটা 2, তাহলে 2d। পরেরটা দেখো, এটা আবার এ, এটাকে কি লেখা যায়? 3d, কারণ পার্থক্য তো তোমার 2, এটা তো আছে। তাহলে আমি প্যাটার্ন এইভাবে লিখতে পারি না? এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। আচ্ছা, আমি প্রথম পদকে এভাবে বললে সমস্যা আছে। দেখো, প্রথম পদ এই রাখলাম, দ্বিতীয় পদকে কে প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, এটাকে কি লেখা যাবে? এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, এটাকে লেখা যায় এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি, 4 মাইনাস 1 ইন্টু ডি। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো, আমি এটা কেন লিখলাম। তো হঠাৎ করে তোমার যদি এই ধারার বলা হয় যে 100তম পদ কত হবে, 100তম পদ, তখন আমরা কিভাবে বের করবো? একটু লক্ষ্য করো, প্রথম পদ তো এই হবে সবসময়, প্রথম পদ তো তোমাকে বের করতে দেবে না। দ্বিতীয় পদ হলো এ প্লাস 2 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু ডি, দ্বিতীয় পদ হলো এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, চতুর্থ পদ হলো এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 100তম পদ কি হবে? এ প্লাস 100 মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস 100 মাইনাস 1 ইন্টু ডি, এর সাথে এ যুক্ত হবে আর কি। তো এইভাবে করে আমরা কি এটা বের করতে পারবো না? এ আর ডি তো আমি বের করেই নিতে পারবো। 3টা পদ যদি আমার দেওয়া থাকে, তাহলে আমি প্রথম পদ এবং পার্থক্য মানে ডি বের করতে পারবো। তার মানে মনে রাখবা, যদি কখনো এ আর ডি জানা থাকে, তাহলে আমি যে কোনো পদ বের করতে পারবো, যে কোনো পদ। এবার একটু লক্ষ্য করো, তাহলে আমি এখানে সূত্র হিসাবে এভাবে লিখতে পারি যে সমান্তর ধারার প্রথম পদ যদি এ হয়, প্রথম পদ এ এবং সাধারণ অন্তর, সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে 1 নম্বরে হলো n-তম পদ, মানে যে কোনো পদ, সাধারণ পদ যেটাকে আমরা বলি, বের করতে গেলে আমরা n-তম পদকে আমরা প্রকাশ করব কিভাবে? un দিয়ে প্রকাশ করতে পারি। এটাকে লিখবো হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তার মানে a এবং d যদি জানা থাকে, যে কোনো পদ আমরা বের করতে পারবো, যে কোনো পদের মান। এখন 2 নম্বরে দেখো, যদি আমাকে সমষ্টি বের করতে বলে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমরা লিখতে পারি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এটা কিভাবে আসে সেটাও দেখাচ্ছি। দেখো, সমষ্টিকে এস এন দিয়ে প্রকাশ করে সাধারণত। এটাকে আমরা লিখবো হলো n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। একটু লক্ষ্য করো, মাত্র আমরা যেটা দেখলাম, মনে করো একটা সমান্তর ধারার সমষ্টি আমি বের করতে চাচ্ছি n সংখ্যক পদ পর্যন্ত। ধারাগুলো কেমন থাকে? এ প্লাস ডি, এ প্লাস 2d, এভাবে চলে না? এ প্লাস 3d, এভাবে চলমান কিন্তু। এভাবে চলবে কত পর্যন্ত? একটু লক্ষ্য করো, আমি চাচ্ছি n সংখ্যক পদ পর্যন্ত বের করতে, n সংখ্যক। প্রথম পদের জন্য, দ্বিতীয় পদের জন্য এখানে 2 মাইনাস 1 ইন্টু ডি, তৃতীয় পদের জন্য 3 মাইনাস 1 ইন্টু ডি। এইভাবে চলতে চলতে একটা সময় যে শেষ যে পদ, n-তম পদ যেটা, এটা আমরা এখানে পাবো না n মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এ তো লিখিনি, এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা পাবো কিনা বলো?
শেষ পদ এটা থাকবে। এখন বলো তো এই শেষ পদের আগের পদ কি হবে? দেখো 2, 3, 4, 5 ডি এর মানে এভাবে বাড়তেছে না? তাহলে একদম শেষ পদ যদি n-1 ইনটু ডি থাকে, তাহলে তার আগেরটা কি n-2 ইনটু ডি হবে? বোঝার চেষ্টা করো। n এর মান তুমি 10 ধরো, তাহলে এটা হবে 9। তাহলে 9 এর আগের পদটা 8 হবে না? তাহলে সেক্ষেত্রে 10 বিয়োগ 2 লিখতে হবে, মানে n-1 ইনটু 2 হবে। তার মানে আমি লিখতে পারি এর আগেরটা হবে n-1 ইনটু ডি, এভাবেই চলবে। পরেরটা হবে a প্লাস n-1 ইনটু ডি, এভাবে চলতে থাকবে। এভাবে nতম পদ পর্যন্ত, মানে এটা এই পর্যন্ত চলবে এভাবে। আমি আগে 2টা পদ লিখছি আর কি, আগেও একটা পদ লিখে নিলাম, মানে শেষ পদ হবে a প্লাস n-1 ইনটু ডি। এখন কেউ যদি চায় যে আচ্ছা এসএন তো আমি এইভাবে লিখতে পারবো, ঘুরাই লিখবো, এটা লিখবো সবার আগে একদম উল্টা করে, a প্লাস n-1 ইনটু ডি। এটা সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হয়, আমি শুধু শুধু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। প্লাস পরেরটা হলো a প্লাস n-2 ইনটু ডি। পরের পদ, আচ্ছা পদ বোঝানোর জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে সুবিধা হবে বুঝতে। পরেরটা হবে হলো এভাবে চলতে চলতে একদম উল্টা করে আসবে, শেষে যে হবে a প্লাস ডি, একদম সবার শেষে আসবে হলো a। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো। বিষয়টা এমন, মনে করো আমি যদি তোমাকে 10টা পদ যোগ করতে দিই, 1, 2, 3, 4 এভাবে করতে করতে মনে করো 10টা পদ, তুমি এটাকে বলতেছো এসএন, আরেকজন বলতেছে এসএন মানে হলো 10 যোগ 9 যোগ 8 যোগ 7, এইভাবে চলতেছে 1 পর্যন্ত। কথা তো একই, দুটার মধ্যে কোনো পার্থক্য আছে না? একই জিনিস। তাই আমি যদি দুইটা যোগ করি, এসএন এসএন যোগ করলে 2SN হবে, এইটার এটা যোগ করলে সব একই হয় 11, এই দুটার যোগফল 11, এই দুটার যোগফল 11, মানে সব সেম ফলাফল আসবে। এখানে কয়টা সংখ্যা আসবে? যতগুলো পদ ততগুলা। 10টা সংখ্যা হলে 10টা পদ আসবে, 11টা সংখ্যা হলে 11টা পদ আসবে, একই জিনিস সব। এখানে আমি সেম কাজ করতেছি। তাহলে এসএন এসএন আমি যদি যোগ করি, তাহলে কত হচ্ছে? এখানে 2SN। আর এটার সাথে এটা যোগ করলে দেখো তো কত হয়? a প্লাস এ কত? 2a প্লাস n-1 ইনটু ডি। এটার সাথে এটা যোগ করো, দেখো কি হয়। একটু বোঝার চেষ্টা করো। a প্লাস এ কত হবে? 2a। দেখো এটার সাথে এটা গুণ করলে, দেখো এটার সাথেও ডি আছে, এখানেও ডি আছে। আমি যদি ডি কমন রাখি, তাহলে n-1 প্লাস 1, দেখো n-2, এটার থেকে ডি কমন নিলে n-2 হয়, আর এখান থেকে ডি কমন নিলে প্লাস 1 হবে। তাহলে -2 প্লাস 1 কি হবে? n-1 হবে না? সাথে কত হয়? ডি। তার মানে নিশ্চিত থাকো এই জিনিসটাই বারবার আসবে, এখানে বারবার আসবে। কতবার আসবে? n সংখ্যক বার, n সংখ্যক বার, সেম জিনিস n সংখ্যক বার আসবে। তার মানে আমি বলতে পারি একই জিনিস যদি n সংখ্যক বার আসে, তাহলে এটার সাথে একবারে n গুণ করে দিলেই হয়। এটার সাথে n গুণ করে দিলে কোনো সমস্যা আছে? দেখো এটা তো তোমার পরীক্ষায় এখানে আসবে না, হায়ার ম্যাথে আসে না, জেনারেল ম্যাথের মধ্যে মাঝে মধ্যে আসে। কিন্তু এখানে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি সূত্রগুলো কিভাবে আসে। তুমি একটু চিন্তা করো যে একই জিনিস, এটা এটা যোগ করলে যা আসবে, এটা এটা যোগ করলে তাই আসবে, পরের দুইটা যোগ করলে একই আসবে, এভাবে কতগুলো পদ আসবে? যেহেতু n সংখ্যক পদ আছে, এরকম n সংখ্যক আসবে। তো n সংখ্যক x যদি আমরা যোগ করি, তাহলে ফলাফল হয় কি? nx না? দেখো 2টা x যোগ করলে হয় 2x, 3টা x যোগ করলে হবে কত? 3x, 4টা x যোগ করলে হবে 4x। তাহলে n সংখ্যক এটা যোগ করলে n ইনটু এটা হবে, পরে 2 কে ডানে পাঠিয়ে দিলেই দেখবো আসবে হলো Sn সমান n/2, 2a প্লাস n-1 ইনটু d। এটা এভাবে চলে আসে সমষ্টি। কোনো সমস্যা নেই, তুমি সমষ্টি না বুঝলেও হবে, তুমি শুধু সূত্র মনে রাখলে হবে। আমাদের প্রধান যেটা দরকার এই সূত্র, এই সূত্র জানলেই হবে। এখানে আমাদের যে সূত্রগুলো দরকার এর বাইরে আমরা লিখবো না। জেনারেল ম্যাথ যখন করব তখন আরো অনেকগুলো সূত্র আমাদের কাজে লাগবে, তখন সেটা শিখবো। এখন আপাতত এতটুকুই থাক। এটাতে এখানে কাজও নেই বেশি। এবার দেখো গুণোত্তর ধারা, গুণোত্তর ধারাটা আমাদের অনেক কাজে লাগবে। গুণোত্তর ধারা হলো এমন, 3, 6, 12, 24, মানে এভাবে দ্বিগুণ করে বাড়বে, দ্বিগুণ করে দ্বিগুণ করে। গুণোত্তর ধারারও প্রথম পদকে আমরা এ বলি, আর এর পাশাপাশি দুটি পদের যে অনুপাত, রেশিও, এটাকে আর বলি। এটাকে এটা দিয়ে ভাগ দিলে কত হয়? 2। তুমি যদি এটাকে এটা দিয়ে ভাগ দাও 12/6, এটার মানও 2 হয়। তুমি যে কোনোটা ভাগ দিতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো এখানে আমি যদি এটাকে এ আর দিয়ে, এ এবং আর এর মাধ্যমে বের করার চেষ্টা করি, প্রথমটা এ, পরেরটা দেখো তো 6 না? 6 কে আমরা লিখতে পারি কি? এই 3 গুণ 2 লেখা যায় না?
পরেরটা 12, এটাকে লেখা যায় 3 গুণ 2 এর স্কোয়ার, পরেরটাকে লেখা যায় 3 গুণ 2 এর কিউব। দেখো এইভাবেই চলমান। এটা কয় নম্বর পদ? এ লিখলাম কেন? আচ্ছা, এ 3ই রাখি, যাও। তাহলে এটাকে এ লিখতে পারি, আর এটাকে লিখতে পারি এ ইন্টু অনুপাত। পরেরটা লেখা যায় দেখো এ ইন্টু অনুপাতের স্কোয়ার, এ ইন্টু অনুপাতের কিউব। এভাবে তো চলবে। তো এখন আমি যদি পদ সংখ্যায় পেতে চাই তাহলে প্রথম পদে মেনে নিলাম, কিন্তু এটা তো দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদকে আমি কি এভাবে বলতে পারি যে এ আর 2 মাইনাস 1। তৃতীয় পদ এটা, দেখো 1 2 3 তৃতীয় পদ, তাহলে এ আর 3 মাইনাস 1। চতুর্থ পদ, তাহলে এ আর 4 মাইনাস 1। এভাবে চলবে না? তা এভাবেই চলবে। তাহলে এখানে আমরা লিখতে পারি সাধারণ অনুপাত যদি আর হয় আর প্রথম পদ যদি এ হয়, তাহলে যে কোনো পদই আমরা এভাবে বের করতে পারবো। এন তম পদ তখন কি হবে? তাহলে এন তম পদ হবে হলো এ আর এন মাইনাস 1। এটা এভাবে। তার মানে সূত্র কিভাবে আসছে এগুলো আর দেখাবো না, কারণ অনেক বেশি সময় লেগে যাচ্ছে, বড় হয়ে যাবে অনেক ক্লাস। দেখো তো ধারার ক্ষেত্রে প্রথম পদ যদি এ হয়, সাধারণ অনুপাত যদি আর হয়, সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে 1 নম্বরে হলো এন তম পদ এ আর এন মাইনাস 1, এটা 2 নম্বর প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, মানে প্রথম সিরিয়ালের এন সংখ্যক পদের সমষ্টি আর কি। এন তম পদের সমষ্টি লিখবা না, এন সংখ্যক পদের সমষ্টি, কারণ এন তম পদ বলতে একটা নির্দিষ্ট পদকে বোঝায়। তম যখনই থাকবে তখন একটা নির্দিষ্ট পদকে বোঝায় কিন্তু। তাহলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হলো এস এন, এটা হলো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এটা তুমি অনেক বইয়ের মধ্যে তোমার এইভাবে লেখা আছে, যদি আর এর মান বড় হয় 1 থেকে, আর এর মান যদি 1 থেকে বড় হয়, দেখো অনুপাত কিন্তু 0 হবে না, এই আর কিন্তু 0 হবে না, এটা নিশ্চিত। আর 1ও হবে না, আর এর মান 1ও হবে না, কারণ 1 হলে সমস্যা কি, এটা একটা একই সংখ্যা বারবার আসবে, রিপিট, যেমন 2 2 2 2 2 প্লাস 2 প্লাস 2 প্লাস এভাবে আসবে, বা 5 প্লাস 5 প্লাস 5 প্লাস যদি এমন আসে, তখন পাশাপাশি দুটি পদের অনুপাত কত হয়? 1 হয়। তাই 1 হবে না আর 0 হবে না, এটা জানা কথা। তা 1 থেকে যদি বড় হয়, 1 থেকে বড় হলে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করলে 1 লাইন কম করতে হবে। আর যদি 1 থেকে ছোট হয় আর এর মান, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটা কখন ব্যবহার করব? যখন আর এর মান 1 এর থেকে ছোট। আর এর মান যদি 1 এর থেকে ছোট হয় তখন এটা ব্যবহার করতে পারবো, এটা মনে রাখবা। এখন তুমি যদি মনে করো স্যার আমি এটা ব্যবহার করবো না, সব এটা দিয়েই করবো, কোনো সমস্যা নেই, করতে পারবা। কিন্তু সেক্ষেত্রে তোমার আবার শেষে যে দুইটা থেকে মাইনাস কমন নিতে হবে, একটা লাইন বেশি করতে হবে, তাছাড়া আর কিচ্ছু না। এখন তোমার বইয়ের মধ্যে দুইটা সূত্র আছে, আমি দুইটাই লিখে দিলাম। এখন দেখো এই সূত্র মনে রাখবা, এটা দিয়ে কিন্তু আমরা অঙ্ক করব, এগুলোতে আমরা অঙ্ক করব। এবার আমরা শিখবো হলো অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি, অসীম ধারা। অসীম ধারা মানে কি, তোমার শেষ হবে না কখনো। মনে করো চলমান 2 4 8 16 32 64 এইভাবে চলমান একদম অসীম পর্যন্ত চলতে থাকলে তখন সেটাকে আমরা বলি হলো তোমার অসীম ধারা। এখন এখন এই অসীম ধারার সমষ্টি মাঝে মাঝে থাকতে পারে, মাঝে মাঝে নাও থাকতে পারে। এখন অসীমতক সমষ্টি কখন থাকবে কখন থাকবে না সেটা নির্ভর করে অনুপাতের উপর। আর এমনিতে নরমালি অসীম ধারা সম্পর্কে তো তোমরা তো ধারণা পেয়েছো, আর কিছু বলার আছে? এটা সমান্তর ধারা অসীম ধারা হতে পারে, মানে পদ সংখ্যা যদি লিমিটেড না থাকে তখনই সেটাকে আমরা বলবো অসীম ধারা। এটা আমি আগে সংজ্ঞার মধ্যে তো দেখাই দিলাম, এখন আর কিছু বলবো না। আর এই যে এটা এই যে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1, এটাকে বলা হয় গ্রান্ডির সিরিজ। গ্রান্ডি নামে একজন গণিতবিদ এই সিরিজটা প্রথম তৈরি করেছিল। আর এটা থেকেই কিন্তু দেখবা যে 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 বা 3 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 প্লাস এভাবে চলতে থাকবে। মানে যে কোনো সংখ্যা হতে পারে। এই ধারাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা পাবো, 3 দিয়ে গুণ করলে এটা পাবো, 5 দিয়ে গুণ করলে অন্যান্য ধারা পাবো। এই গ্রান্ডির সিরিজ থেকে অন্যান্যগুলো আসবে। এখন আমি যদি তোমাকে বলি এই গ্রান্ডির সিরিজ দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যেটার 2n মাইনাস 1 সংখ্যক পদের সমষ্টি কত, 2n মাইনাস 1 সংখ্যক পদের সমষ্টি। এখন দেখো এমসিকিউতে দিবে এগুলো, তুমি মনে রাখবা এটা n এর যে কোনো মানের জন্যই বিজোড়, n এর যে কোনো মানের জন্যই এই সংখ্যাটা একটা বিজোড় সংখ্যা।
এর মান 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, যে সংখ্যায় বসাও না কেন তুমি এটার মান বিজোড়ই পাবা সবসময়। আর এখানে দেখো তো, বিজোড় একটা যোগ করলে কত হয়? 1 হয়। 3টা যোগ করলে এটা কেটে যাবে, আবার হবে 1। 5টা যোগ করো, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, থাকবে আবার 1। তার মানে এই গ্রান্ডি সিরিজের বিজোড় সংখ্যক পদের যোগফল সবসময় কি হয়? 1ই হয়। আর যদি জোড় সংখ্যক পদের যোগফল চাই, 2n সংখ্যক পদের যোগফল, তোমাকে যদি বলে এটা 2n সংখ্যক পদের যোগফল কত হবে বা সমষ্টি, দেখবে সবসময় 0 হবে। 2টা পদ যোগ করো, 0। 4টা পদ যোগ করো, দেখবে যে 0ই আসবে। 6টা পদ যোগ করো, দেখবে যে 0ই আসবে। এটা শুধু এই 1 1 এর জন্য, এটার জন্য। প্রথমে প্লাস দিয়ে শুরু হলে সবসময়ের জন্য এখানে যে সংখ্যাটা থাকবে এটাই হবে হলো বিজোড়ের যোগফল, মানে পজিটিভ হবে সোজা কথা। আর যদি প্রথমে মাইনাস দিয়ে শুরু হয়, -1 +1 -1 +1 -1 এভাবে যদি চলতে থাকে, তাহলে দেখবা যে বিজোড়ের যোগফল -1 হবে। এখানে +1 হয়েছিল, এখানে -1 হবে। সোজা কথা, গ্র্যান্ডি সিরিজের বিজোড় সংখ্যকের যোগফল সবসময় প্রথম পদ হয়, আর জোড় সংখ্যকের যোগফল সবসময় 0 হবে, সবসময়ের জন্য। এটার ক্ষেত্রে যদি আমি বলি যে এখানে 2n-1 সংখ্যক পদের যোগফল কত, 2n মানে বিজোড় সংখ্যক যেহেতু, এটা 2n-1 হতে পারে, 2n+1 হতে পারে, অথবা 4n+1 হতে পারে, যাই বলুক না কেন, তুমি দেখবা যে এটা জোড় না বিজোড়। এমন কোন ফরম্যাট যদি দেওয়া থাকে, তুমি দেখে যদি বুঝতে পারো এটা বিজোড়, তাহলে মনে রাখবা বিজোড়ের যোগফল মানেই প্রথম পদ যা হবে সেটাই প্রথমে যেটা থাকবে। আর জোড়ের ক্ষেত্রে সবসময় 0 হবে। আমি আশা করবো তোমরা এটা পারবে। এখন গ্র্যান্ডি সিরিজের সাধারণ পদ তোমাকে যদি বের করতে বলে, এটা মূলত কি দেখো তো। সাধারণ পদ মানে কি, তুমি দেখো এটার অনুপাত কত? -1। এটার অনুপাত -1, এটার অনুপাত -1। তাহলে এটা a আর n-1 এই সূত্র দিয়েও যদি আমরা করি তাহলে হয়ে যাওয়ার কথা। কিভাবে দেখো, a এর মান 1 আর এর মান হলো -1, এটা n-1, এটা যা আছে তাই। এটা তাহলে -1 এর পর n-1 বা n+1 তুমি যাই দাও তাতেই চলবে। দেখো এটার মধ্যে তুমি n এর জায়গায় যদি 1 বসাও, পাওয়ার 0 হয়ে যাবে। আর যে কোনো কিছুর পাওয়ার 0 হলে, শূন্য বাদে যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত হয়? 1 হয়। এখানে 2 বসাও, 2 - 1 কত হবে? 1। 1 এর পাওয়ার -1 -1 আসবে। এভাবেই চলতে থাকবে, বারবার এইভাবে আসতে থাকবে। আর যদি এটা দেয়, তোমাকে যদি বলে যে এখানে, আচ্ছা আমি সংখ্যা দেব যে a - a প্লাস a মাইনাস a প্লাস a মাইনাস a, যদি এমন করে চলতে থাকে, তাহলে তুমি সবার থেকে a কমন রেখে দিবা। তাহলে 1 মাইনাস প্লাস 1 -1 প্লাস 1 -1 এভাবে চলবে। তাহলে এখানে এটার প্যাটার্ন তো আমি পেয়ে গেছি এটা। তাহলে এটার সাথে শুধু a গুণ থাকবে সামনে। তার মানে সেম জিনিস, a ইনটু -1 এর পাওয়ার n-1, এইটা হবে। তাহলে বলো এটার জন্য কি হবে? 3 ইনটু -1 এর পাওয়ার n-1। এটার ক্ষেত্রে 2 ইনটু -1 এর পাওয়ার n-1। আমি আশা করব তোমরা এগুলো পারবে। এগুলো কোনো সমস্যা না। এখন অসীম গুণোত্তর ধারা কি সেটাও তো জানো। কোন গুণোত্তর ধারার অসীম পর্যন্ত চলতে থাকলে সেটা অসীম গুণোত্তর ধারা। দেখো, মনে করো হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16, এইভাবে যদি কোনো ধারা চলমান থাকে, দেখো এটা একটা অসীম ধারা, যেহেতু পদ সংখ্যা নির্দিষ্ট না, এবং এটা একটা অভিসারী ধারা, কিন্তু দেখো এটা একটা নির্দিষ্ট সংখ্যার দিকে ধাবিত হচ্ছে, মানে এটা 0 এর দিকে যাচ্ছে। দেখো তুমি চিন্তা করো, এটা যদি বাড়তে বাড়তে 1 কিন্তু উপরে অপরিবর্তিত, একটা সময় দেখো 2 4 8 16 32 এভাবে করতে করতে অনেক বড় একটা সংখ্যা এখানে চলে আসবে। এখন 1 কে আমি যদি অসীম সংখ্যক বার ভাগ করি, তাহলে ভাগফল প্রায় শূন্য হয়ে যাবে। যদি এখানে আসলে যদিও কোনোদিন ইনফিনিটি দেওয়া সম্ভব না, ইনফিনিটিতে যাওয়া কখনোই সম্ভব না, তো আমি এতটুকু বলতে পারি, যদি অসীম বসিয়ে দিতে পারি কখনো, তাহলে সেটা শূন্যই হয়ে যাবে। তার মানে এটা একটা নির্দিষ্ট একটা সংখ্যার দিকে যখন ধাবিত হয়, তখন এদের সমষ্টি নির্ণয় করা যায়। আর এটা যে নির্দিষ্ট সংখ্যার দিকেই ধাবিত হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো কিভাবে? এটার অনুপাত দেখে। দেখো এখানে প্রথম পদ, এখানে যে প্রথম পদ, এটা হলো হাফ। আর অনুপাত তুমি যদি বের করো, রেশিও, সাধারণ অনুপাত যেটা, সাধারণ অনুপাত হচ্ছে এখানে যে কোনো পদ ভাগ তার আগের পদ দাও, তোর 1/4 ডিভাইডেড বাই 1/2 এটা হতে পারে, অথবা এটা ভাগ এটা হতে পারে, এটা ভাগ এটা হতে পারে, যে কোনোটা হতে পারে। তো এখানে যদি আমি 1/4
ইনটু দেই, এটা উল্টে যাবে, তাহলে কাটাকাটি করলে হয় 1/2। তুমি মনে রাখবা এই যে অনুপাতটা আছে না, এই অনুপাতটার মান যদি -1 থেকে শুরু করে +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন এটার অসীমতক সমষ্টি থাকবে, এর বাইরে থাকবে না। এটা কেন তুমি বুঝতে পারবা। দেখো আমরা আমরা একটু আগে শিখছি যে এস এন মানে এন সংখ্যক পদের সমষ্টি বের করতে গেলে এটা নিয়ম হলো a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা না। এখন তুমি চিন্তা করো r এর মান যদি এখানে হাফ হয়, তুমি চিন্তা করো এখানে r এর মান আমি বের করতে, এস অসীম বের করতে চাচ্ছি, মনে করো এস ইনফিনিটি, তাহলে এখানে a কত আছে, a আছে হলো হাফ, a কত, হাফ, বসিয়ে দিলাম। 1 মাইনাস r এর মান কত, r এর মানও হাফ, তাহলে 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি, এখানে 1 মাইনাস হাফ। লক্ষ্য করো ভালো করে, হাফ হাফের মতোই থাক, 1 মাইনাস, এখন হাফের পাওয়ার যদি আমি অসীম দেই তাহলে কি হবে, 1 এর পাওয়ার যাই দেই 1ই থাকবে, আর 2 এর পাওয়ার ইনফিনিটি হয়ে গেল এখানে, আর নিচে হলো 1 মাইনাস হাফ মানে কত। আচ্ছা 1 মাইনাস হাফই রাখি আপাতত, পরে আমি এটা দেখাচ্ছি, সংখ্যা পরে বসাবো। আচ্ছা বলো 2 এর পাওয়ার অসীম দেওয়া মানে কি, 2 টু দি পাওয়ার ইনফিনিটি, মানে এটা একটা ইনফিনিটি সংখ্যা চলে আসবে, অনেক বড় একটা সংখ্যা চলে আসবে। কারণ 1 ডিভাইডেড বাই অনেক বড় একটা সংখ্যা। দেখো 1 কে 10 দিয়ে ভাগ দিলে হয় 0.1, 1 কে 1000 দিয়ে ভাগ দিলে হয় 0.001, যদি 1 কে 1 কোটি দিয়ে ভাগ দিই তাহলে এরকম ছোট সংখ্যা হবে, মানে এটার মান 0 এর দিকে চলে যাবে একটা সময়, তার মানে অসীম বসাইলে 0ই হয়ে যাবে। তার মানে আসলে জিনিসটা কি দাঁড়ালো, হাফ ইন্টু 1 মাইনাস 0 হয়ে গেল এটা, আর এখানে 1 মাইনাস হাফ, তার মানে উপরে দেখো হাফ আছে আর নিচে 1 মাইনাস হাফই আছে। তো এটা একটু লক্ষ্য করো তো, এখানে আসলে প্রথম পদ এটা এ আছে, কিন্তু এ, আর এটা কিন্তু আর আর বসিয়েছিলাম এখানে, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু আর ছিল, তাহলে এটা তো 1 মাইনাস আর, তার মানে আমি বলতে পারি এস ইনফিনিটি আসলে আসছে হলো এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটা। এখন তুমি বলো এটা 0 তখনই হবে যখন উপরে ছোট নিচে বড় সংখ্যা আসবে। উপরে ছোট নিচে বড় সংখ্যা কখন আসে, দেখো সংখ্যা রেখার মধ্যে এটা 0, এটা 1, এটা -1, এটা -2, এটা +2, এভাবে চলে। তো এই মাঝখানে যে যতটুকু আছে এটুকু হলো 0, তো আর হবে না, অনুপাত তো 0 হবে না, 1ও হবে না, আবার শুধু -1ও হবে না। এটা তাহলে আমি বলতে পারি যে -1 এর থেকে বড় আর +1 থেকে ছোট, অবশ্যই সেটা শূন্য বাদে। যদি এটা হয় তাহলে এই অঞ্চলটার ভগ্নাংশ কেমন হয়, উপরে ছোট হয় নিচে বড় হয়, মানে এটা প্রকৃত ভগ্নাংশ হয় সব সময়ের জন্য, এই অঞ্চলটা সবসময় প্রকৃত ভগ্নাংশ, আর এই অঞ্চলের বাহিরে সবসময় এটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় হয় নিচে ছোট হয় সবসময়। আর উপরে ছোট নিচে যদি বড় হয় তাহলে আমরাকে 1 আকারে খুব সহজেই প্রকাশ করতে পারবো, কারণ তখন এটার মান কি 0 হবে, সবসময় এটার মান কি হবে, 0 হবে। তুমি বের করে দেখো, আর অন্য সময় কিন্তু 0 হবে না, মানে বিষয়টা এমন, তুমি যদি 0.1 এর পাওয়ার অসীম দিয়ে দাও এটা ফলাফল 0 হয়ে যাবে, দেখবা ইনফিনিটি দিয়ে দিলে। যদি এখানে 0.9ও দাও, এটার পাওয়ার অসীম দাও, দেখবে এটাও 0 হয়ে যাবে। কারণ এই 0 থেকে, সরি 1 থেকে -1 এটা এমন একটা এরিয়া যেটার পাওয়ার বাড়াইলে ফলাফল কমতে থাকে, আর এর বাহিরে যাবা পাওয়ার বাড়াবা ফলাফলও বাড়তে থাকবে। মাইনাসের কথা আলাদা, মাইনাস হলে তো ঋণাত্মক, মাইনাস অসীম, এটা আমরা অনেক ছোট চিন্তা করি। তুমি চিন্তা করো যে ফলাফল 0 এর দিকে কখন যাবে, 0 এর দিকে যাবে যদি এই যে ভিত্তি যেটা এটা 0, তোমার 1 থেকে -1 এর ভিতরে থাকে ভিত্তি, তখনই এটা 0 এর দিকে যাবে, আর অন্য কোনো সময় 0 এর দিকে যাবে না। তো এই জন্যই আমরা বলি যে আর এর মান যদি -1 থেকে +1 এর ভিতরে হয় তাহলেই অসীমতক সমষ্টি থাকবে। আর আমরা এটাও জানি, আমরা কিন্তু এটাও শিখেছিলাম পরম মানের ক্ষেত্রে। দেখো এটা যদি -1 থেকে +1 এর ভিতরে হয় এর মানে হলো মডুলাস আর এর মান স্মলার দেন 1, এটা আমরা দেখো এখানে ভালো করে খেয়াল করো, এর অর্থ হলো এটা। কেন এটা আমি বুঝাই, দেখো পরম মান বা মডুলাস বলতে আমরা কি বুঝাই, এটা মনে করো 0, এটা হলো 1, এটা 2, এটা 3, এভাবে চলতেছে, -1, -2, -3 এভাবে চলমান।
পরম মান বা মডুলাস বলতে বোঝাই, মনে করো আমি যদি পরম মান 3 বলি, তাহলে তুমি মনে রাখবা যে মূল বিন্দু থেকে সংখ্যা রেখার মূল বিন্দু বা শূন্য বিন্দু হতে এই 3 এর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হবে 3 এর মডুলাস বা 3 এর পরম মান। এখন বলো শূন্য বিন্দু থেকে 3 এর মধ্যবর্তী দূরত্ব কত? 1 2 3, 3 একক, তাহলে এটা 3 হবে। এখন যদি কেউ বলে যে -3 তার পরম মান কত হবে? শূন্য বিন্দু হতে -3 এর মধ্যবর্তী দূরত্ব কত? 1 2 3। দূরত্ব কখনো কি নেগেটিভ হয় না? দূরত্ব সবসময় কি হয়? পজিটিভ হয়। এজন্য এই যে মাইনাস থাকলে এটা কি হয়? প্লাসই হয়। এটা আরো বিস্তারিত আমরা হায়ার ম্যাথের 9.2 যখন করব তখন শিখব। আপাতত মনে রাখো, মডুলাস মানে হলো সংখ্যা রেখার শূন্যবিন্দু হতে এই সংখ্যার মধ্যবর্তী দূরত্ব। সংখ্যা রেখার শূন্যবিন্দু হতে এই সংখ্যার মধ্যবর্তী দূরত্বকে এর মডুলাস বলা হয়। এখন তুমি বলো তো, শূন্যবিন্দু থেকে 1 এর মাঝখানে যে বিন্দুগুলো আছে আর শূন্যবিন্দু থেকে -1 এর মধ্যবর্তী যে বিন্দুগুলো আছে বা যে সংখ্যাগুলো আছে, অসংখ্য সংখ্যা আছে এর মাঝখানে। এগুলো আর কি ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ সংখ্যা আর কি। এরকম অসংখ্য সংখ্যা আছে, কিন্তু এর ভিতরে সকল সংখ্যার মধ্যবর্তী দূরত্ব 0 থেকে 1 এর থেকে কম। দেখো এই সংখ্যাটা, এখানে যে বিন্দুটা আছে এটার কথা আমি যদি চিন্তা করি, এটার দূরত্ব 1 এর থেকে কম। এখানের সংখ্যাটা চিন্তা করো, এর পাশে, ঠিক পাশে, এটাও কিন্তু -1 এর থেকে কম। এটাও কিন্তু 1 একক দূরত্ব থেকে কম। কারণ দেখো আমি কিন্তু চাচ্ছি যে মূল বিন্দু বা শূন্য বিন্দু হতে ওই সংখ্যার মধ্যবর্তী দূরত্বটা কত সেটা বলতে। তা এই দুইটা -1 আর 1 এর মাঝখানে যত বিন্দু আছে সবার দূরত্ব 0 থেকে 1 এককের চেয়ে কম। তার মানে কেউ যদি বলে যে -1 থেকে আর এর মান বড় আর +1 থেকে ছোট, আর অন্য কেউ যদি বলে যে তাহলে মডুলাস আর এর মান সবসময় 1 এর থেকে কম হবে, এটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আর আমরা এটাও শিখেছিলাম যে এটার মানে তো এটা সরাসরি লেখা যায়। আর এটাও বলছিলাম, দেখো তাহলে মডুলাস আর এর মান 1 এর থেকে বড় বললে কি বুঝবা? তার মানে মূল বিন্দু থেকে বা শূন্য বিন্দু হতে আর সবসময় 1 এর ডানে থাকবে অথবা -1 এর বামে থাকবে। দেখো এদিকে থাকলে দূরত্ব বের করে 1 এর চেয়ে বড়, এখানে থাকলে এই দূরত্ব বের করে 1 এর বড়, আবার এদিকে থাকলে দূরত্ব দেখো 1 এর থেকে বড়, এদিকে থাকলে এই দূরত্বটাও 1 এর থেকে বড়। দূরত্ব তো পজিটিভ নিয়ে চিন্তা করবা। তার মানে এটা থাকলে আমরা বলতে পারি এটার মান হলো আর এর মান -1 থেকে ছোট, মানে -1 থেকে কি হবে? ছোট, নেগেটিভ দিকে আর কি। আর এর মান -1 থেকে ছোট অথবা আর এর মান +1 থেকে বড়। এটা এটা তোমার যদি জানা থাকে তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা পাবা। এটা মাথায় রাখো। মডুলাস আর গ্রেটার দেন 0 মানে হলো -1 থেকে, গ্রেটার দেন 1 মানে হলো -1 থেকে আর এর মান ছোট অথবা +1 থেকে আর এর মান বড়। তাহলে আমরা এইভাবে মনে রাখি, মডুলাস অফ আর এটা গ্রেটার দেন a, এর মানে হলো আর এর মান -a থেকে ছোট অথবা +a থেকে বড়। এটা লিখে রাখো, এটা আমাদের কাজে লাগবে। আর যখনই এই শর্ত মানবে তখন অসীমতক সমষ্টি থাকবে। আর এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে। তখন অসীমতক সমষ্টির সূত্র কি? s ইনফিনিটি সমান হলো a/1 - r, a/1 - r। এখন চলো আমরা এটা দিয়ে অঙ্ক করি। এখন তাহলে আমরা এগুলো অসীমতক সমষ্টি বের করি। দেখো 1 নাম্বার, এখানে সরাসরি দেওয়া আছে এর মান 4 আর আর এর মান হলো হাফ। এখানে যেহেতু আর এর মান কিন্তু এই শর্ত মানে, যেহেতু মডুলাস আর স্মলার দেন 1, সেহেতু অসীমতক সমষ্টি থাকবে। সেহেতু অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এস ইনফিনিটি অসীমতক সমষ্টি কি? এস ইনফিনিটি সূত্র হলো a/1 - r। এর মান বসিয়ে দিবা, এর মান কত? 4। 1 - r এর মান কত? 1/2। তাহলে উপর আছে 4, নিচে লসাগু করলে আসবে 2, তাহলে 2 - 1, তাহলে 4 1/2, তাহলে 4 × 2/1 মানে 2, তাহলে 4 দুগুণে 8। তাহলে এটার অসীমতক সমষ্টি কত হবে? 8 হবে। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। দেখো এগুলো, এটার সমষ্টি যে 8 হবে এটা বোঝা যায় কিভাবে? দেখো প্রথম পদ কত বলছে? 4 না? একটু ধারাটা একটু লক্ষ্য কর, প্রথমটা 4, অনুপাত হাফ, তার মানে পরেরটা হবে অর্ধেক মানে 2, তারপরটা হবে অর্ধেক, তাহলে কত হবে? 1, তারপরটা হবে হাফ, তারপরটা হবে 1/4,
তারপরটা হবে 1/8, এভাবে চলতে থাকবে সংখ্যাগুলা। তো এটা একটু লক্ষ্য করো, 4 আর 2 6 আর 1 7, মানে প্রথম 3টা পদ যোগ করলে হচ্ছে 7। এখন বাকিগুলার যোগফল যে 1 হয় এটা প্রমাণ করতে পারলেই চলে। এখন তুমি চিন্তা করো, আমি যেটা দিয়ে বুঝাই সেটা হলো রুটি দিয়ে। এখন দেখো, মনে করো একটা রুটি আছে তোমার কাছে। এখন তুমি প্রথমে রুটির এই অর্ধেক অংশ মনে করো খেয়েছো, এই রুটির অর্ধেক অংশ তুমি খেয়ে ফেললে, এই যে অর্ধেক, তার মানে এটা হাফ। এবার তুমি পরবর্তীতে আবার অর্ধেক অংশ খেলে, বাকিটার অর্ধেক অংশ কি 1/4 না? 1/4 পরে যতটুকু ছিল পরে তার তার অর্ধেক অংশ খেয়েছো, তার অর্ধেক, তার মানে 1/8 অংশ তুমি আবার খেয়ে ফেললে। এভাবে করে তারপরে অর্ধেক অংশ মানে 1/16 অংশ তুমি খেয়ে ফেললে। এইভাবে খেতে খেতে তুমি কিন্তু আসলে কোনদিন রুটি শেষ করতে পারবে না। একটা সময় যে অনন্তকাল পরে হয়তো বা জিরো হয়ে যাবে, তুমি আর দেখতে পারবে না রুটির অংশ চোখে, কিন্তু রুটি কিন্তু রয়েই যাবে কিছু না কিছু অংশ, কারণ তুমি অর্ধেক অর্ধেক খাবে সবসময়, পুরোটা কিন্তু খেতে পারবে না। তারপরে অর্ধেক, তারপরে অর্ধেক, তারপরে অর্ধেক, কিছু না পরে একটা সময় তুমি আর কাটতে পারবে না, শেষ। কিন্তু তুমি যাই হোক না কেন, এই যে চলতেছে পরের যে অংশটা, একদম শেষ পর্যন্ত তুমি তো এই পুরো রুটিটাই শেষ করবে নাকি, নাকি এই পুরাটাই তো শেষ হবে? তার মানে আমি বলতে পারি না এই বাকি যে অংশটা আছে, এই বাকি সকল অংশ যোগ করলে আসলে এক হবে, মানে একটা রুটি হবে। তার মানে এদিকে মনে করো 7 ছিল, আর এই পুরাটা যোগ করলে হবে 1, তাহলে 7 আর 1 কত হবে? 8। দেখো অসীমতক সমষ্টি 8ই আসছে। তা তুমি যেভাবে চিন্তা করো নাকি এটা সঠিক উত্তরই বের হবে, কিন্তু শর্ত হলো অসীমতক সমষ্টি থাকতে হবে। আমি তোমাদের বলি, এটা নিজেরা করবে, এটারও অসীমতক সমষ্টি থাকবে, কিন্তু এটা থাকবে না, কারণ আর এর মান কি দেখো 3, শর্ত মানে না। তুমি আগে চেক করবা যে এটার অসীমতক সমষ্টি আছে কিনা। যদি শর্ত এটা হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে, আর অন্যথায় থাকবে না। তাই এটার অসীমতক সমষ্টি থাকবে না, আর বাকি সবারই অসীমতক সমষ্টি থাকবে। তোমাদের কাজ হবে বাকিগুলোর অসীমতক সমষ্টি নিজেদের বের করা। তোমরা নিজেরা বের করবা, নিজেরা বের করে আমাকে পাঠিয়ে দিবা, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা, আমি চেক করবো। খ নম্বরে বলছে তোমরা প্রত্যেকে একটি করে অসীম গুণোত্তর ধারা লেখো। এটা তো অসংখ্য গুণোত্তর ধারা তুমি লিখতে পারবা। তুমি মানে শেষ পর্যন্ত শেষ হবে না, অসীম পর্যন্ত চলবে, সেটা গুণোত্তর ধারা হতে হবে। একই সংখ্যা গুণ আকারে বাড়তে থাকবে, এটা খেয়াল রাখো, তাহলে হয়ে যাবে। এবার দেখো, এটা করিয়ে দিব অঙ্কগুলো, কিন্তু ঠিক একই রকমের অঙ্ক বইয়ের মধ্যে তুমি পাবা, ওগুলো কিন্তু তখন আমি এত বিস্তারিত বুঝাবো না, এই জন্য এগুলো একটু মনোযোগ দাও। ক নাম্বার দেওয়া আছে, প্রথম পদ হলো, প্রথম পদ a সমান হবে 1/3, সাধারণ অনুপাত আর সমান হলো, দেখো এটাকে এটা দিয়ে ভাগ দিলে যা হয়, এটাকে এটা দিয়ে ভাগ দিলে একই ফলাফল আসবে। তাহলে 1/3 স্কোয়ার ডিভাইডেড বাই 1/3, তাহলে 1/3 এর স্কোয়ার ইন্টু 3, কাটাকাটি করলে আমরা পাবো 1/3। দেখো আর এর মান কি, -1 এর বড়, +1 এর ছোট, তাহলে অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এখানে লিখে দেবো যে এখানে মডুলাস আর স্মলার দেন 1, মানে এটার মডুলাসের মান কি 1 থেকে ছোট না? হ্যাঁ, তাহলে সুতরাং অসীমতক সমষ্টি আছে বা থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এস ইনফিনিটি সমান হচ্ছে a/1 - r, এর মান কত ছিল? এর মান হচ্ছে 1/3, 1 - 1/3, কারণ আর এর মান 1/3। হ্যাঁ, তাহলে 1/3, আচ্ছা একবার লিখি ইন্টু, এটা লসাগু করলে 3 একে 3 বিয়োগ 1 মানে 2/3, আর 2/3 কে যদি উল্টে দেয় তাহলে 3/2 হবে। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে? এটা হাফ। তাহলে এটার অসীমতক সমষ্টি হবে হলো হাফ। এবার পরেরটা দেখো, 1 প্লাস 0.1 প্লাস 0.01 প্লাস 0.001, দেখো এটাও কিন্তু গুণোত্তর ধারা। এটাকে এটা দিয়ে ভাগ দাও, যা ফলাফল আসে, এটাকে এটা দিয়ে ভাগ দাও, একই ফলাফল আসবে, এটাকে এটা দিয়ে ভাগ দাও, একই ফলাফল আসবে, এবং এটার অনুপাত এই শর্ত মানবে। তার মানে এটার অসীমতক সমষ্টি থাকবে। চলো আমরা অসীমতক সমষ্টিটা বের করি, কি আছে দেখি। দেওয়া আছে, প্রথম পদ a সমান হলো 1, সাধারণ অনুপাত সংক্ষেপে লিখলাম, আর সমান হবে
যে কোনো পদ ভাগ আগেরটা দিলেই হয়। তাহলে 0.1। তুমি দেখো এটাকে এটা দিয়ে ভাগ দাও 0.1ই হবে, এটাকে এটা দিয়ে ভাগ দাও এটাও 0.1ই আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে আর এর মান মডুলাস আর এর মান 1 থেকে ছোট। তাহলে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে। তাহলে সুতরাং এস ইনফিনিটি সমান a বাই 1 মাইনাস আর। এর মান কত? এর মান প্রথম পদ হলো 1 আর আর এর মান হলো 0.1। তাহলে 1 মাইনাস 0.1, সো 1 ডিভাইডেড বাই, সো 1 থেকে 0.1 বাদ দিলে কত হয়? দেখো 1 থেকে 0.1 বাদ দিলে 0.9 হয়। তাহলে 0.9। দশমিক যদি উঠাতে চাই তাহলে উভয় পক্ষকে মানে লব এবং হরকে 10 দিয়ে গুণ করতে হয়। তার নিচে 10 দিয়ে গুণ করলে তো 9ই হবে। তাহলে 10/9 আনসার। এটা আনসার। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। সব একই রকম অসীম গুণোত্তর ধারা। আমরা যখন পৌনঃপুনিকের অঙ্কগুলো করব তখন দেখবো যে এইভাবেই করবো, অসীম গুণোত্তর ধারা দিয়ে। এবার দেখো এটা দেখি, এখানে আর দেওয়া আছে এটা আছে লিখবো না। প্রথম পদ আছে 1 আর এর মান হলো যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ, তার মানে 1/√2 আসবে। এটাকে এটা দিয়ে ভাগ দাও 1/√2 আসবে। এটাকে এটা দিয়ে ভাগ দাও দেখবে যে 1/√2 আসবে। তার মানে এখানে তুমি যেভাবেই করো না কেন এটা 1/√2 আসবে। তাহলে এখানে 1/√2 এর মান কি? -1 আর +1 এর মাঝখানে না? অবশ্যই। তাহলে এখানে আমরা লিখবো যে এখানে এই মডুলাস আর স্মলার দেন 1। তাহলে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে। অসীমতক সমষ্টি আছে। তাহলে সেই অসীমতক সমষ্টি মানে এস ইনফিনিটি হলো a বাই 1 মাইনাস আর, এর মান হলো 1 মাইনাস আর এর মান হলো 1/√2। তো উপরে আছে 1, নিচে লসাগু করলে √2, তাহলে √2 মাইনাস 1। এটাকে যদি আমি উল্টে দেই তাহলে √2 সবার উপরে চলে যাবে। তাহলে √2 ডিভাইডেড বাই √2 মাইনাস 1। আর আমরা জানি আমরা হরের মধ্যে রুট রাখি না, হর থেকে রুট উঠাতে হবে। এখন হরকে রুট মুক্ত করার জন্য √2 মাইনাস 1 আছে, তাহলে এটার অনুবন্ধী রাশি √2 প্লাস 1 দিয়ে লব হরকে গুণ করতে হবে। লবকেও √2 প্লাস 1 দ্বারা গুণ, হরকেও √2 প্লাস 1 দ্বারা গুণ করব। তাহলে নিচে হচ্ছে a² মাইনাস b² এর সূত্র, আর উপরে গুণ করলে হচ্ছে √2 গুণ করলে হবে শুধু 2। দেখো √2 গুণ করলে শুধু 2 প্লাস এটার সাথে আবার √2 গুণ করলে হবে √2। তার নিচে আসতেছে 2 মাইনাস 1 মানে 1 না লিখলেও চলে। তাহলে সব মিলায় শেষ পর্যন্ত উত্তর পাচ্ছে 2 প্লাস √2। এটা আনসার। তাহলে এটার অসীমতক সমষ্টি হলো 2 প্লাস √2। আশা করি বুঝতে পারছো। এবার খেয়াল করো, পৌনঃপুনিকের দশমিক সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা সাধারণ গণিতের মধ্যে দুইটা পদ্ধতি শিখেছিলাম। এখানে আমরা আরেকটা পদ্ধতি শিখব। দেখো পৌনঃপুনিকের মানে কি এটা তো নিশ্চয়ই তোমরা জানো। 0.5 এর পৌনঃপুনিক এর মানে হলো যার মাথার উপর পৌনঃপুনিক থাকবে সেটা বারবার রিপিট হবে। 5 5 5 এটা বারবার রিপিট হতে থাকবে। এটার মধ্যে যেমন 1.231 এটার পৌনঃপুনিক না, তার মানে এখানে 3টার উপরই পৌনঃপুনিক আছে। আমি বলেছিলাম যে পৌনঃপুনিক 2টার বেশি ব্যবহার করা যায় না। এই যে 1টা 2টা ব্যবহার করছে। এখন প্রথমটার শেষটা সহ এর মধ্যবর্তী যারা আছে তাদের উপরও পৌনঃপুনিক আছে, আমরা ধরে নিয়ে কাজ করব। তাহলে এখানে 3টা সংখ্যা বারবার রিপিট হবে। 1.231 231 231 এভাবে চলতে থাকবে। দেখো আমাদের এইগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, মানে লব হর আকারে প্রকাশ করতে হবে। তো এটা করার জন্য প্রথমটা আমরা কিভাবে করব দেখো। ক নাম্বার, এখানে 0.5 এর উপর পৌনঃপুনিক, এটাকে আমরা লিখবো হলো 0.5555 এভাবে চলতে থাকবে একদম অসীম পর্যন্ত এটা চলতে থাকবে। আচ্ছা দেখো তো এটাকে আমি কি লিখতে পারি 0.5 প্লাস 0.05 প্লাস 0.005 প্লাস এভাবে চলতে থাকবে। একটু লক্ষ্য করো কিভাবে লিখলাম আমি। এটা তো বারবার 5 5 5 5ই আসতেছে। তাহলে আমি একটা মানে
এই যে দশমাংশের যে স্থানে আছে, দশমাংশের জায়গায় যে 5 আছে, 5টা লিখলাম। তাহলে আর বাকিগুলোর কোথাও দশমাংশের জায়গায় কোনো সংখ্যা দেওয়া যাবে না, সব 0 দিতে হবে। তার মানে যেহেতু এখানে 5 লিখে ফেলছি, তাহলে বাকি সবার এখানে 0ই থাকবে। এখন পরের সংখ্যা দেখো, শতাংশের জায়গায় কত 5 লিখেছি, তাহলে বাকি কোনো জায়গায় এটার সংখ্যা বসানো যাবে না, সব 0 0 হবে। তার মানে এইভাবে বলতে পারি 0.5 লেখার কারণে এখানে 0 সহ পরের সংখ্যাটা লিখতে হবে, এখানে 0 দিতে হবে, এই ঘরটা 0 দিয়ে পূরণ করতে হবে। যেহেতু এখানে 2টা লিখছি, তাহলে এই 2টা 0 দিতে হবে, পরে 5 লিখতে হবে। যেহেতু এখানে 3টা লিখা হয়ে গেছে, তারপর পরে 3টা 0 দিয়ে পরে 5 লিখতে হবে। এভাবেই চলবে, যেন যোগ করলে এই ফলাফলটাই আসে। আমি এই সবগুলো যোগ করলে এটাই পাওয়া যাবে, মান চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখো, প্রথম পদ এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেছে। এখানে প্রথম পদ a সমান আসতেছে হলো 0.5, আর অনুপাত, সাধারণ অনুপাত কত আসে দেখো, আর সমান হলো 0.05 ডিভাইডেড বাই 0.5, এটা কত আসে 0.1। তো দেখো এটা 0.1 আসবে। এখন এই যে অনুপাতও পেয়ে গেলাম, এও পেয়ে গেলাম, দেখো তো অনুপাতের শর্ত মানে না, এখানে অনুপাতটা কিন্তু শর্ত মানতেছে। এখানে অনুপাতের মান, মডুলাসের মান কি 1 থেকে ছোট, তাহলে সুতরাং এস ইনফিনিটি আমি শর্টকাটে লিখে দিই a বাই 1 মাইনাস আর, এর মান কত, এর মান হচ্ছে 0.5, 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হলো 0.1, 0.1, তাহলে 0.5 ডিভাইডেড বাই 0.9। এখানে দশমিক দশমিক উঠাই দেওয়া যাবে, যেহেতু দশমিকের ডানে এখানেও একটা অঙ্ক, এখানেও একটা অঙ্ক, তাহলে 5/9। তাহলে এটার উত্তর হবে হলো 5/9। আমি আশা করবো বুঝতে পারছি। এটাকে তুমি লিখতে পারবা হলো 0.12 প্লাস, আচ্ছা একটা লাইন বেশি করে যাও, পরের লাইনে লিখবা 0.121212, এভাবে চলতে থাকবে, একদম অনন্তকাল চলতে থাকবে। পরবর্তীতে এটাকে আমরা লিখবো 0.12 প্লাস, যেহেতু প্রথম দুইটা ঘর লেখা হয়ে গেছে, তাহলে 0.0012 প্লাস 0.000012, মানে এখানে 4টা ঘর লিখছি, তাহলে 4টা ঘরে 0 দিয়ে পরে 12 বসাবো। তো এবার এটাকে আমরা আবার একইভাবে একই পদ্ধতিতে এটা করতে পারবো। গ নম্বর দেখো, এটা 1.231231 এভাবে চলতে থাকবে। তাহলে তুমি দেখো রিপিট যেটা হচ্ছে সেটা সহ লিখতে হবে, কিন্তু এখানে রিপিট হচ্ছিল 5, বারবার 5 5 5, এজন্য 5 5 করে একটা একটা করে লিখছি নিয়ে। এখানে 1 2 1 2 ছিল, এজন্য 1 2 1 2 দুইটা করে নিয়েছি। তাহলে এখানে অবশ্যই তোমাকে 3টা করে লিখতে হবে। 1 1 এর মতোই থাক, 0.231 প্লাস পরেরটা 0.000231। এবার তাহলে 6টা ঘর 0 দিতে হবে, তারপর আবার 231, এভাবে চলবে। এখন দেখো এই পাশেরটা বাকিটা, এই বাকি সংখ্যাগুলো নিয়ে একটা ধারা হবে। 1টা 1 এর মতোই রেখে দিবে আলাদা, কারণ তুমি এটাকে এটা দিয়ে ভাগ দিলে যে ফলাফল পাবা, এটাকে এটা দিয়ে ভাগ দিলে একই ফলাফল নাও আসতে পারে। এজন্য 1 কে 1 এর মতোই রেখে দিবা। এটা এই অংশটাকে এটার মতো মনে করে তুমি এটা দিয়ে একটা যোগফল নির্ণয় করবে। যেরকম একটা যোগফল তুমি এখানে পাবে, পরে তুমি এই 1 এর সাথে এটা আবার যোগ করবা, এখানে যে ফলাফলটা আসবে সেটা যোগ করে দিবা, তাহলে আনসার হয়ে যাবে। যদিও উদাহরণ এটা বইয়ে করে দেওয়া আছে, তুমি একটু দেখলেই বুঝতে পারবে, নিয়ম একই। আমি আশা করবো তোমরা এটা করতে পারবে। এখন আমি এটা করে দেব। দেখো এই চ্যাপ্টার থেকে যদি কোনো সৃজনশীল আসে, সেই সৃজনশীলের গতে 99% ক্ষেত্রে এই প্রশ্ন থাকে, হুবহু এটা থাকে না। যেমন এখানে 1/2x+1 আছে, প্লাস 1/2x+1 তার হোল স্কোয়ার আছে, এভাবে চলতেছে না। মাঝে মধ্যে এটা এমন থাকতে পারে 2x+1 এর পাওয়ার -1 প্লাস 2x+1 এর পাওয়ার -2, এই ধরনেরও থাকতে পারে। এগুলো তো একই, এগুলো তো সূত্র, সূচকের নিয়ম অনুসারে জানি এটাকে এটা লেখা যায়। অথবা এখানে 2x এর জায়গায় 5x থাকতে পারে, বা এখানে 2x না থেকে শুধু x+1 থাকতে পারে। মানে এখানে সংখ্যাগুলো চেঞ্জ হবে, শুধু রাশিগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু অঙ্ক একই। এই যে x এর উপর কি শর্ত আরোপ করলে এটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো, এটা বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা। ক নাম্বার বলছে যে x = 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। আচ্ছা দেখো, আমি যদি এখানে x এর মান প্রথমেই 1 বসিয়ে নিই তাও হবে, আর যদি মনে করি যে না আগে অনুপাত বের করি তারপর x এর মান 1 বসিয়ে দেব তাও হবে। এখানে দেখো ধারাটির
সাধারণ অনুপাত, শুধু সাধারণ অনুপাত চেয়েছে। যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ, তাহলে এটা ভাগ এটা দিতে পারো, এটা ভাগ এটা দিতে পারবা, তোমার ইচ্ছা, যেটা মন চায় তুমি সেটাই করতে পারবা। তো এটা আমি যদি গুণ আকারে লিখি তাহলে এটা উল্টে যাবে, কাটাকাটি হয়ে গেলে একটা থাকে 1/2x + 1। এবার লক্ষ্য করো x সমান কত বলছে 1 না, তাহলে আমরা এখানে লিখতে পারি যে x = 1 হলে, এটা তো আর সরি, x = 1 হলে r সমান, তাহলে 1/2 × 1 + 1, তার মানে এখানে 1 ডিভাইডেড বাই 2 কে 2 আর 1 কত 3, তাহলে 1/3 হবে। এবার খ নম্বর দেখো, বলছে যে x = 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। 10 পদের সমষ্টি, তাহলে এখানে x এর জায়গায় আমরা 3/2 বসিয়ে দেবো এই প্যাটার্নের সব জায়গায়। খ নম্বর দেখো, ধারাটা ছিল হলো 1/2x + 1 প্লাস 1/2x + 1 এর হোল স্কয়ার প্লাস 1/2x এর 2x + 1 এর হোল কিউব, এইভাবেই চলবে। এখন দেখো x = 3/2 হলে, 3/2 বলছে না, x = 3/2 হলে x এর মান যদি আমরা 3/2 বসিয়ে দেই, তাহলে ধারাটি কি দাঁড়াবে দেখো, ধারাটি তখন হয়ে যাবে 1/2 × 3/2 + 1 প্লাস 1/2 × 3/2 + 1 এর হোল স্কয়ার, তারপর এটা হবে 1/2 × 3/2 + 1 তার হোল কিউব। এভাবেই চলবে, এভাবেই চলমান। কাটাকাটি করলে 2 2 কাটলে 1/4, এখানে 2 2 কাটলে হবে 3 আর 1 কত 4, 4 এর স্কয়ার 16, তাহলে 1/16, আর এখানে এটা কেটে গেলে 3 আর 1 4, 4 এর কিউব হবে 64, তাহলে 1/64। তো এটা হবে হলো নতুন ধারা। আমাকে কয় নম্বর পদ বের করতে বলছে, পঞ্চম পদ আর 10টি পদের সমষ্টি। তাহলে দেখো, তাহলে পঞ্চম পদ u5 সমান হলো, সরাসরি এখানে লিখে দিই, আচ্ছা না লিখি, এখানে a সমান হলো 1/4 এবং r সমান হবে হলো 1/16 ডিভাইডেড বাই 1/4। এটা উল্টে যাবে, তাহলে 1/16 × 4, তার মানে 1/4। তার মানে প্রথম পদ 1/4, আর এর মানও 1/4। একটু নিচে নিচে লিখি, এখানে জায়গা হচ্ছে না তো। u5 সমান হচ্ছে, দেখো a আর 5 - 1, পঞ্চম পদ মানে কি 5 - 1 হবে, a এর মান হচ্ছে 1/4, আর এর মানও 1/4, এটা হবে 4। দেখেন দেখো এখানে যা এখানেও তাই, যদি এমন থাকে a × a⁴ থাকে, তো আমরা কি a⁵ লিখতে পারি না, কারণ একই জিনিস, এটার পাওয়ার কি যোগ হবে। তো এখানে আমি একবারে লিখে দিব 1/4 এর পাওয়ার হলো 5, এটা আনসার। এটা আর দরকার নেই, তুমি অন্যভাবে লিখতে চাইলে লিখতে পারো, যদি 4 এর পাওয়ার 5 দিতে চাও, ফলাফল যা আসবে বসাই দাও, কোনো সমস্যা নেই, এটা তুমি করতে পারবে। এবার দেখো, প্রথম 10টি পদের সমষ্টি চেয়েছে না, তুমি যদি চাও যে স্যার এখানে আর এর মান যেহেতু 1 থেকে ছোট, তাহলে 1 থেকে ছোট হলে যে সূত্র বসাবো ওইটাই, যে সূত্রটা আছে ওটা বসাবো, হবে। আমি কিন্তু বলছি তুমি যে কোনো সূত্র বসালে হবে। তাহলে আমরা একবার এখানে S10 ও লিখে দিই, মানে 10টি পদের সমষ্টি, a × 1 - r⁴ কত 10, যেহেতু rn, তাহলে r⁴ ডিভাইডেড বাই 1 - r। সংখ্যা বসিয়ে দিলাম, যেহেতু a এবং r এর মান আমার এখানে জানা আছে, আর এখানে আমরা 10টি পদের সমষ্টি বের করতে চাই, তাহলে এর জায়গায় 10 বসবে। তাহলে এখানে ফলাফল আসতেছে হলো a এর মান 1/4, তাহলে 1 - r কত, r হচ্ছে 1/4, একবারে বসিয়ে দিই, 1/4 এর পাওয়ার 10 মানে 1/4 একবারে লিখে দিলাম, আর এখানে 1 - 1/4, তাহলে এখানে আসতেছে 1/4, এটা লসাগু করলে আমরা পাবো হলো 4⁻10, 4⁻10 - 1, আর নিচে হলো 4 - 1 মানে 3/4। এবার এটা কেটে যাবে যদি আমি গুণাকারে লিখি উল্টে গেলে, তাহলে আমরা শেষ পর্যন্ত এখানে পাচ্ছি হলো 1/3 ×
4 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 10। এটা আর ছোটখাটো বানানোর কোনো দরকার নেই, এটা যেভাবে আছে এভাবে রেখে দাও, কারণ এটা তুমি পুরো সংখ্যা মান বের করতে গেলে অনেক বড় আসবে সংখ্যা, তো এটাই ভালো আছে। আমি আশা করবো বুঝতে পারছো। এবার এটা লক্ষ্য করো ভালো করে, বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কমন প্রশ্ন, এটা আসেই সবসময়। বলছে যে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এখানে আগে দেখি এক্স এর উপর কি শর্ত আরোপ করা লাগবে। দেখো আর এর মান আমরা পেয়েছিলাম কি 1/2x + 1। তাই এখানে আর এর মান এক্স এর মান কত কত বসালে, মানে এক্স এর মান কি কি বসালে এই মানটা -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা লিখি, দেখো গ প্রথম পদ, আমি আর এটা তুলতেছি না, প্রথম পদ এ সমান হলো 1/2x + 1, সাধারণ অনুপাত আর সমান হচ্ছে 1/2x + 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1/2x + 1। একই আগে তো বের করলাম এটা, তাহলে 1/2x + 1 তার হোল স্কোয়ার ইন্টু এটা উল্টে গেলে 2x + 1 আসে, কাটাকাটি করলে 1/2x + 1। তার মানে এটা হলো আর এর মান। আমরা জানি আর এর মান যদি -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ হয় তাহলে অসীমতক সমষ্টি থাকে, অন্যথায় থাকে না। তাহলে এখানে আমরা লিখতে পারি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস আর এর মান মানে 1 থেকে ছোট হয়। এখানে আর নট ইকুয়াল টু 0 এটা বলে দিও, আর তো 0 হবে না, মানে আর এর মান যদি মডুলাস আর এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে সুতরাং এই আর এর জায়গায় কি বসাবো, এটা 1/2x + 1 তার মডুলাস স্মলার দেন 1। এখানে আমরা উল্টে দিব আগে, দেখো আগেই উল্টে দিলে এখানে 2x + 1 এর মডুলাস গ্রেটার দেন 1 হবে। আমরা জানি যদি দুইটা সংখ্যাই পজিটিভ হয়, দেখো পুরা বাম পক্ষটা পজিটিভ, পুরা বাম পাশটা কিন্তু পজিটিভ, মডুলাস আছে বলে আমি পুরাটাকে পজিটিভ বলতে পারতেছি, আর ডান পাশটাও পজিটিভ, তাহলে অবশ্যই অসমতার চিহ্ন এখানে উল্টে যাবে যদি ব্যস্তকরণ করি। দেখো আমি তোমাদের কিন্তু বলছিলাম যদি দুইটা সংখ্যাই পজিটিভ হয়, যেমন 4 3 থেকে বড়, তা আমি যখন দুইটাকে ব্যস্তকরণ করব তখন অবশ্যই অবশ্যই অসমতার চিহ্নটা উল্টে যাবে। দুইটা সংখ্যায় যদি নেগেটিভ হয়, যেমন -3 গ্রেটার দেন -4, এটা তো সত্য, তা আমি যদি এখানে ব্যস্তকরণ করি তাহলে 1/3 আর এখানে কি আসবে 1/4। এখানে বড় কে, এখানে বড় কিন্তু এটা। তার মানে দেখো যদি দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ হয় তাহলে ব্যস্তকরণ করলে অসমতার চিহ্নটা কি হয়, পরিবর্তন হয়, উল্টে যায়। কিন্তু এখানে সমস্যাটা সেখানেই যখন অজানা জিনিস আসে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তখন যদি আমরা বুঝতে না পারি, মানে জিনিসটা এমন যদি আমি বলি -3 থেকে 4 বড়, তা যদি উল্টাই দেয়, এটা উল্টাই দিলে কি হবে দেখো তো, উল্টাই দিলে কিন্তু অসমতার চিহ্ন উল্টাচ্ছে না। তার মানে দুইটার চিহ্ন যদি দুই রকম হয় তাহলে ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন উল্টে যায় না, যেভাবে আছে ওইভাবেই থাকে। তার মানে অসমতার চিহ্ন উল্টায় যদি দুইটাই পজিটিভ হয় অথবা দুইটাই নেগেটিভ হয়। তাই এখানে এক্স যদি আমি মডুলাস যদি না রাখি, মনে করি মডুলাস না রেখে অনেকে আছে যে এটাকে তুলে এভাবে লিখে পড়ে 1/2x + 1, 1 থেকে এই যে এটা মডুলাস তুললে তো এটা আসে, আমরা জানি এটার মানে হলো এটা। এখন আমি উল্টাতে পারবো না আর, কারণ উল্টালে আমি বুঝতে পারবো না যে এখানে এটার মান পজিটিভ নাকি নেগেটিভ, দুইটার চিহ্ন দুই রকম নাকি দুইটার চিহ্ন একই রকম। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি ইচ্ছা করলে উল্টাতে পারবে না, উল্টালে কিন্তু সেক্ষেত্রে ভুল হবে। এজন্য তুমি কি করবা, এই অবস্থায় মডুলাস থাকা অবস্থায় উল্টাবা। মডুলাস আছে মানে বাম পক্ষটা পজিটিভ, ডান পক্ষটা পজিটিভ। আর এখানে তো যদি আমি ব্যস্তকরণ করি তাহলে অবশ্যই অসমতার চিহ্ন উল্টে যাবে, উল্টাইলাম। আর আমি একটু আগেই তোমাদের যখন মডুলাস শিখাই তখন বলেছিলাম দেখো যদি মডুলাস অফ আর এটা যদি গ্রেটার দেন এ হয়, এর মানে হলো আর এর মান -a থেকে ছোট অথবা আর এর মান +a থেকে বড়। কেন আমি আবার একটু বলে দিই, দেখো যখন তোমাকে বলা হবে যে মডুলাস x এর মান 5 এর বড় অথবা তোমাকে বলা হবে মডুলাস x এর মান 5 এর ছোট, এই দুইটা দিয়ে আসলে কি বোঝানো হয়, মডুলাস বা পরম মান বলতে কি বোঝানো হয়, মডুলাস বা পরম মান বলতে বোঝানো হয় সংখ্যা রেখার 0 বিন্দু হতে ওই সংখ্যার মধ্যবর্তী দূরত্ব। যদি তোমাকে বলা হয় মডুলাস অফ x সমান হচ্ছে 5,
তার মানে এক্স এর মান তাই হবে যেটা মূল বিন্দু থেকে বা শূন্য বিন্দু হতে 5 একক দূরে। দেখো শূন্য বিন্দু থেকে 5 একক দূরে দুইটা সংখ্যা আছে, একটা হলো +5, একটা হলো -5। দেখো শূন্য বিন্দু থেকে ডান দিকে 5 একক দূরে হচ্ছে +5, শূন্য বিন্দু থেকে বাম দিকে 5 একক দূরে হলো -5। তাহলে এক্স এর জায়গায় +5ও হতে পারে, এই এক্স এর জায়গায় -5ও হতে পারে, দুইটাই হতে পারে। কারণ +5 এর মডুলাসও 5, -5 এর মডুলাসও 5। এখন আমি যদি তোমাকে বলি যে এটা, আগে এটা বুঝো, এই মডুলাস এক্স এর মান 5 এর থেকে ছোট বা পরম মান এক্স এর পরম মান 5 এর বড়, 5 এর ছোট, এর মানে তুমি কি বুঝবা যে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে এক্স 5 এককের চেয়ে কম দূরে থাকবে সবসময়। তার মানে শূন্য বিন্দু থেকে আমি এদিকে সর্বোচ্চ 5 পর্যন্ত যেতে পারবো, এদিকে সর্বনিম্ন 5 পর্যন্ত আমি যেতে পারবো বামে। কারণ এদিকের যে কোনো সংখ্যার যে কোনো ভগ্নাংশ আমি যদি নেই বা সংখ্যা নেই, এটা মূল বিন্দু থেকে 5 এককের চেয়ে কম দূরে অবস্থিত। আমি তো এটাই চাচ্ছি যে ওই সংখ্যার মডুলাস 5 এককের থেকে কম দূরে অবস্থিত হতে হবে। তার মানে আমি এদিকে যেতে পারবো এই পর্যন্ত, এদিকে যেতে পারবো এই পর্যন্ত, এদিকে যে কোনো জায়গায় যেতে পারবো, সবই 5 এককের চেয়ে কম। তার মানে এটা দিয়ে আসলে বোঝায় হলো এক্স এর মান -5 থেকে +5 এর মধ্যে, এটা দিয়ে। আর এটা দিয়ে কি বুঝাবে যে এক্স এর মান ওইগুলো যারা মূল বিন্দু থেকে 5 এককের চেয়ে দূরে অবস্থিত। তাহলে এটা দেখো এই কালো অংশ বাদে এই সাদা অংশ বুঝাচ্ছে, সাদা অংশ। কারণ এদিকে তুমি যাই নিবা না কেন মূল বিন্দু থেকে 5 এককের চেয়ে দূরে অবস্থিত, এদিকে যে বিন্দুই নাও না কেন মূল বিন্দু থেকে 5 এককের থেকে দূরে অবস্থিত। তার মানে আমি বলতে পারি এটা দিয়ে বোঝায় হলো এক্স এর মান হতে পারবে -5 এর থেকে ছোট। এই -5 এর থেকে ছোট মানে কি বাম দিকের সংখ্যা। অথবা হতে পারবে কি, অথবা হতে পারবে এক্স এর মান 5 এর থেকে বড়, মানে 5 এর থেকে বড়। এই দুইটা বোঝায় এটা দিয়ে। দেখো আমি এটাই লিখেছি যে এটার মান যদি 0 থেকে বড় হয়, তার মানে আমি বলতে পারবো এটার মান -1 থেকে ছোট অথবা এটার মান +1 থেকে বড়। এটা যেমন 5 ছিল, আমরা বলছি এটার মান -5 এর থেকে ছোট অথবা এটার মান +5 এর থেকে বড়। আর আমরা নরমালি যে সূত্র লিখছিলাম যে আর এর মান a থেকে তোমার বড় মানে হলো আর এর মানে এটার থেকে ছোট অথবা এটার মাইনাসের থেকে ছোট অথবা এটার প্লাসের থেকে বড়। এটা হলো সূত্র, এটা মনে রাখবা। তোমাদের সমস্যা হলো এখানে অসমতার যে মডুলাসের অসমতার যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের ধারণা না দিয়েই অঙ্কগুলো করানো হয়, যার কারণে উদাহরণের মধ্যেও করায়নি, দেখায়নি, সরাসরি এটা বুঝতেই পারে না অনেকে। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এই 2x + 1 এটার মান -1 থেকে ছোট হবে অথবা 2x + 1 +1 থেকে বড় হবে, এই দুটা। এর মানে তো এটাই বোঝায়। মনে রাখবা এটা দিয়ে সব থেকে সহজ হবে। আর বইয়ে যেভাবে করা হয়েছে ওটা ওটা যথেষ্ট একটু ঝামেলার আছে, ওখানে অনেক প্যাচ আছে, ওটা বুঝতে পারবা না। ওটা এটা থেকে ওটা একটু কঠিন। আর আমরা অনেকে আছে যে গাইডের মধ্যে অনেক জায়গায় এভাবে করে, আমি নিজে একটা সময় এভাবে করাইতাম। এদিকে খেয়াল করো, পরে দেখছি যে এটা আসলে ভুল হয়। ওখানে কিছু না লিখেই তুমি মনে করো এই পার্টটা লিখলে, এই পার্টটা লিখে হঠাৎ করে যদি আমরা উল্টে দেই, এটা ব্যস্তকরণ করি, এটা যদি ব্যস্তকরণ করি, এই অসমতার চিহ্ন আমি উল্টাবো নাকি ঠিক রাখবো, এটা তুমি কিভাবে বুঝবা? আচ্ছা বলো, এখানে এটার মান কি আমার জানা? এটার মান তো নেগেটিভ পজিটিভ দুইটাই হতে পারে, -1 থেকে +1, তার মানে প্লাসও আছে মাইনাসও আছে। তাহলে এই ক্ষেত্রে আমি বলো তো যদি ব্যস্তকরণ করি তাহলে অসমতার চিহ্ন উল্টাবো না সোজা রাখবো, এটা আমি বুঝতে পারবো কিভাবে? এটা একটা ঝামেলা না? কারণ তুমি যদি না জানো, অজানা জিনিস যদি থাকে তাহলে এটা কোনোভাবেই ব্যস্তকরণ করা যাবে না, যদিও বইয়ে অঙ্কের সাথে উত্তর অনেক সময় মিলে যায়। এজন্য মনে রাখবা যে আমরা এখানে কোনোভাবেই ব্যস্তকরণ করব না, যদি অসমতা মডুলাস না থাকে, উল্টাবো না। উল্টাইলে কিন্তু এখানে অনেক সময় হয় না, দেখো এটা মিলে যাওয়ারও কারণ আছে অবশ্য যথেষ্ট। কারণ আমরা দুইবারই তো ব্যস্তকরণ করি, দেখো একবার প্রথম পার্ট নেই, একবার দ্বিতীয় পার্ট নেই। এই দুইবারই যখন একই ভুল করা হয় তখন কোনো না কোনোটার সাথে একটার উত্তর মিলে যাবে। ভুলটা যেটা ভুল হয় সেটা একটা অংশের সাথে মিলে, অপর ভুলটা আরেকটা অংশের সাথে মিলে। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে এমন যদি থাকে, মনে করো এই 1 থেকে ছোট, -1 থেকে বড়, আমি এটা নিয়ে যে করতেছি যখন, তখন উল্টাইলে এটাও ঘুরাই দিচ্ছি ব্যস্তকরণ করলে। আবার এটা নিয়েও যখন উল্টাচ্ছি তখনও ব্যস্তকরণ করে এটা ঘুরাই দিচ্ছি। তার মানে দুইবার একই ভুল করলে আর ভুল থাকে না, মাইনাসে মাইনাসে প্লাসের মতো হয়ে যায়। ভুল ভুল দুইবার হয় আবার সঠিক হয়ে যায়, উত্তর মিলে যায়। কিন্তু এটা আসলেই ভুল, এটা করা যাবে না। এটার মূল শর্ত হলো যে এটা, যে তুমি ব্যস্তকরণ তখনই করতে পারবা যখন তোমার দুইটাই জানা থাকবে, উভয় পক্ষ। যদি দুইটাই পজিটিভ হয় অসমতার চিহ্ন উল্টাবে, দুইটাই নেগেটিভ হলে অসমতার চিহ্ন উল্টাবে। আর দুইটার মধ্যে যখন একটা পজিটিভ
একটা নেগেটিভ, তখন তুমি ব্যস্তকরণ করবা কিন্তু অসমতার চিহ্ন উল্টাবা না। তার মানে অজানা যদি থাকে দুইটার মধ্যে একটা, তাহলে ব্যস্তকরণ করাই যাবে না, কারণ তুমি তো কি করবা, উল্টাবা কি উল্টাবা না, এটাই তুমি বুঝতে পারবা না। তো এটা সমাধান করি আমরা। উভয় পাশে 1 বিয়োগ করলে হয় -2, তাহলে এখান থেকে 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে হবে -1, অথবা অথবা তো এটা দিয়েছি এখানে, এখানে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করলে হবে এটা 0, এবার 2 দিয়ে ভাগ করলে হবে এটাও 0। তার মানে x এর মান 0 থেকে বড় অথবা -1 থেকে ছোট। তাহলে x এর উপর শর্ত আরোপ করতে হবে, তাহলে এখানে লিখে দাও। সুতরাং অসীমতক সমষ্টি থাকবে যদি সমষ্টি থাকবে যদি x -1 থেকে ছোট অথবা >0 হয়। এবার বলছে অসীমতক সমষ্টি নির্ণয় করা। এটা সহজ। অসীমতক সমষ্টি হলো s ইনফিনিটি a/1 - r, এখানে মান বসিয়ে দাও। a হলো 1/2x + 1, 1/2x + 1, আর এখানে 1 - 1/2x + 1, তাহলে উপরে আসতেছে 1/2x + 1, এটা লসাগু করলে আসবে 2x + 1, এটার সাথে এটা গুণ করলে 2x + 1 - 1, এটা কাটা, এটা ভাগ আছে, গুণ আকারে লিখো, উল্টে যাবে এটা, এটাও কেটে যাবে, তাহলে 1/2x + 1, সরি 1/2x শুধু। তো এটাই আনসার, অসীমতক সমষ্টি। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এভাবে করো তাহলে খুব সহজেই হবে। শুধুমাত্র এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। আমি বারবার বলতেছি, এখানে মডুলাস থাকা অবস্থায় তুমি ব্যস্তকরণ করবা, না হলে কিন্তু অসমতার চিহ্ন উল্টাতে পারবে না। কারণ আমি এটা বুঝছি এটা পজিটিভ, এই জন্য আমি উল্টে এটা ঘুরাই দিছি। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করবো। আসসালামু আলাইকুম।